জান্নাতকে পেতে লিখেছেন নিম আহমদ। পর্ব 50। হোটেল গ্র্যান্ডের উপরের তলায় সেই বিলাসবহুল পাওয়ার অফিসে পারফিউমের ঘ্রাণের সঙ্গে সিগারেটের তীব্র গন্ধ মিশে রয়েছে। জিহান রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে ল্যাপটপে হোটেলের রেকর্ড দিচ্ছে। পাশে রাখা অ্যাশট্রে আজ জ্বালা সিগারেটের টুকরো আর ছায়ে পুরো ভরে গেছে। এটাই তার একমাত্র খারাপ অভ্যাস, যা সে চাইলেও কখনো ছাড়তে পারেনি। তার অনুপস্থিতিতে হোটেল দেখাশোনা করতেন ওসমান সাব্বির। তিনি খুব ভালো ও সৎ মানুষ। তার ছেলে সাফিরও হোটেলে কাজ করে, কিন্তু জিহানের সর্বদা চেষ্টা থাকে ছেলেটিকে প্রশাসনিক বিষয়গুলো থেকে দূরে রাখা। সাফির কিছুটা দায়িত্বহীন এবং স্বভাবে লোভী। ওসমান সাব্বির কাল পাকিস্তানে যাচ্ছেন, তাই তার অনুপস্থিতিতে সাফিরকে একটু কড়া নিয়ন্ত্রণে রাখতে হবে। কাল, হ্যাঁ, কালই ওসমান সাব্বির পাকিস্তানে যাচ্ছেন। ডকুমেন্টস দেখতে দেখতে সে হঠাৎ থমকে গেল। ওসমান সাব্বির কাল পাকিস্তানে যাচ্ছেন এবং খুব শীঘ্রই তার ফিরে আসার কথাও আছে। তাহলে কি ঠিক সেই তারিখগুলোর মধ্যেই তিনি ফিরবেন, যেদিন পাকিস্তান থেকে দুইজন এক্সচেঞ্জ স্টুডেন্ট হায়া সুলেমান ও খাদিজা রানা ইস্তানবুলে আসবে? কিছুক্ষণ সে শুধু এই ভাবনাতেই ডুবে রইল। তারপর মোবাইল তুলে নিল। হ্যাঁ, ইমেলগুলো মেইল বক্সে থাকা ক্লোনের কারণে তার কাছে নিয়মিত পৌঁছে যায়। সে আজকের মেলগুলো চেক করলো। সর্বশেষ ইমেলটি হ্যাঁ টিকিটের কপি এবং টর্ম অ্যালটমেন্টের জন্য পূরণ করার ইলেকট্রিক ফর্ম। এই ইমেলটি জিহান সকালে পেয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে পড়তে পারেনি। এখন পড়ে তার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। স্মোকিং, ড্রিঙ্কিং সব করি, ভীষণ ঝগড়াটে, পাগল মেয়ে। কি কি লিখে সাবানচি ইউনিভার্সিটিতে লোকদের পাঠাচ্ছে। ওদের সত্যি এখন তাকে রীতিমতো নেশা মারামারি করা লোকমেটদের সঙ্গে রাখা উচিত। সেই হাসি মুখে বজায় রেখেই জিহান মাথা নেড়ে টিকিটের মেইলটি খুলল। 8 ফেব্রুয়ারি এই দুইজন মেয়েরই ফ্লাইট। এখন পুরো 2 সপ্তাহ বাকি। তার এখন কি করা উচিত? অবশেষে একটি সিদ্ধান্তে পৌঁছে সে ফোন তুলে ওসমান সাহেবের এক্সটেনশন ডায়াল করলো। হ্যালো ওসমান মেয়ে, আপনি ফিরে আসবেন কবে? জিহান কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল কথা জিজ্ঞেস করলো। অকারণ দীর্ঘ ভূমিকা সে পছন্দ করে না। 15-20 দিনের মধ্যে। কেন? 15 না 20? 8 ফেব্রুয়ারি ফ্লাইট। আপনি হিসাব করলে বুঝবেন। আনুমানিক। মনে হলো তিনি গণনা শুরু করেছেন। আপনি কি এহতিয়াত এয়ারওয়েজের 5 ফেব্রুয়ারি ফ্লাইট নিতে পারবেন? আসলে ছোট্ট একটা সমস্যা আছে। আমার এক বন্ধুর বোন তার এক বান্ধবীকে নিয়ে ইস্তানবুল আসছেন। তারপর সংক্ষেপে জিহান বুঝিয়ে বলল যে তাদের মধ্যে কিছু পারিবারিক মতানৈক্য আছে। সেই 2 মেয়েকে নিয়ে চিন্তিত। প্রথমবার ইস্তানবুলে আসছে বলে যেন কোনো সমস্যায় না পড়ে। তাই সে চায় ওসমান সাব্বির তাদের সঙ্গে নিজের পরিচয় করিয়ে নিক, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তিনি সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে খবর দিতে পারেন। কিন্তু অবশ্যই তার নাম কখনোই সামনে আসা যাবে না। ওটা প্রবল ইগোর বিষয়। স্বাভাবিকভাবেই ওসমান সাব্বির সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। ফোন রাখার পর জিহান আগে চেয়ে অনেক বেশি নিশ্চিন্ত বোধ করলো। হ্যাঁ, কখন জিহান কিংবা মামের সঙ্গে যোগাযোগ করবে বলা যায় না। এই সময়ের মধ্যে যেন কোথাও কোনো ঝামেলায় না পড়ে। হ্যাঁ, তার স্ত্রী, তার দায়িত্ব। আর যদি সে জেনেও ফেলে যে ওসমান সাব্বিরের এসব ব্যবস্থা আব্দুর রহমান পাশার কথাই করেছেন, তবু সে কখনোই জানতে পারবে না আব্দুর রহমান পাশা কে। অবশ্য জানবেই বা কিভাবে? আব্দুর রহমান পাশা এবং আব্দুর রহিম পাশা দুইজনই হাবিব পাশার প্রথম স্ত্রীর সন্তান। হাবিব পাশা ছিলেন মধ্যম পর্যায়ের ভারতীয় ব্যবসায়ী। কিছু বিশেষ কারণে তিনি বহু বছর আগে প্রথম স্ত্রী ও 2 ছেলেকে ফেলে ইস্তানবুলে চলে এসেছিলেন। তুরস্কে এসে তিনি আম্মতুল্লাহ নামের এক মহিলাকে বিয়ে করেন এবং এরপর সম্পূর্ণভাবে এখানকার মানুষ হয়ে যান। তাদের একমাত্র সন্তান তাইব হাবিব পাশা, সেই সুপরিচিত পাশা বে। আরবি ও উর্দুর যেসব নামের শেষে বে বানা থাকে, তুর্কি ভাষায় তা বাদ দিয়ে তার স্থলে ডি বা বি বসায়। যেমন আরবকে আরব, জৈনবকে জৈনেব, তাইবকে তাইব। তবে আমরা এখানে তাকে তাইব হিসেবেই লিখব।
বৈকুণ্ঠ দ্বীপে আমাতুল্লার পৈতৃক বাড়িটি হলো অটোমান স্থাপত্য শৈলীর সাদা রঙের একটি প্রাসাদ। তাইব হাবিব তখনও ছোট। ওই সময় হাবিব পাশা মারা যান। এরপর আহমদুল্লাহ ছেলেকে নিয়ে আনাতোলিয়ার একটি গ্রামে চলে যান, যেখানে তাদের আত্মীয় স্বজন বাস করেন। সেজন্য ওই সাদা প্রাসাদটি তালাবদ্ধ হয়ে পড়ে। অনেক বছর ধরেই তা বন্ধ ছিল। তাইব যৌবনের দোরগোড়ায় পৌঁছে রোজগারের খোঁজে চলে এলো আদালারে, শাহজাদাদের দ্বীপপুঞ্জে। সে পুরনো প্রাসাদটি খুলে রাজপুত্রদের মতো জীবনযাপনের স্বপ্ন নিয়ে বৈকাতে বসবাস শুরু করলো। দূরে আনাতোলিয়ার সে ছোট্ট গ্রামে তাইব পাশার সহজ সরল মা তার ছেলের আদালারে কেমন পরিবেশে মিশছে সেই সম্পর্কে কিছুই জানতেন না। আহমদুল্লাহ অনেকবার চেয়েছেন ছেলের কাছে বৈকাতে চলে আসতে, কিন্তু তাইব পাশা কখনো তা হতে দেয়নি। তার মাই তার দুর্বলতা, সে তাকে সীমাহীন ভালোবাসে এবং খুব ভালো করেই জানে যেদিন তার মা জানতে পারবে যে ছেলে মাফিয়া চক্রের অংশ হয়ে গেছে, সেদিনই তিনি দুঃখে মৃত্যুবরণ করবেন। তুর্কি ড্রাগ ও অস্ত্রোপচার মাফিয়া হলো সম্পূর্ণ এক স্বতন্ত্র জগৎ। ব্রিটেনে পৌঁছানো 80% মাদকই তুরস্ক হয়ে যায়। তবে আদালারের মাফিয়া ইতালীয় বা সিসিলিয়ান মাফিয়ার মতো নয়। ইতালীয় মাফিয়া পরিবারগুলো সুসংগঠিত ব্যবস্থা নিয়ে নির্দিষ্ট এলাকায় কাজ করে। তাদের মধ্যে সৈন্যদলের মতো পদোন্নতি, শৃঙ্খলাবদ্ধ কাঠামো প্রচলিত। এই ধরনের মাফিয়া পরিবারকে ট্র্যাক করা ও আটক করা পুলিশের জন্য তুলনামূলক সহজ। যদি ইতালিয়ান কিংবা সিসিলিয়ান মাফিয়া পরিবারের কোনো সদস্যের কোনো কিছু হয়েও যায়, তবুও পরিবার ওখানেই থাকে এবং নিজেদের কাজ চালিয়ে যায়। কিন্তু তুর্কি মাফিয়া হলো ভিন্ন ধরনের। রাশিয়ার নিকটবর্তী হওয়ায় তারা রুশ মাফিয়ার ধাঁচে কাজকর্ম করে। রুশ মাফিয়া পরিবারগুলো এক এলাকায় হঠাৎ মাথাচাড়া দিয়ে কাজ শুরু করে, কয়েকদিন তৎপরতা চালিয়ে আবার গায়েব হয়ে যায়। কিছুদিন পর ভিন্ন পরিচয় অন্য এলাকায় আবার নতুন নেটওয়ার্ক তৈরি করে। পুলিশের পক্ষে তাদের ধরা প্রায় অসম্ভবই। ইতালিয়ান মাফিয়াদের মতো তারা প্রাচীন ধরনের অপরাধ নয়, বরং আধুনিক অপরাধ, যেমন সাইবার ক্রাইম, জাল কোম্পানি, ক্রেডিট কার্ড জালিয়াতি, পাচার এসবই বেশি যুক্ত। গ্রিস থেকে তুরস্ক ও ইরানের রাস্তা ধরে এশিয়ার দেশগুলো, বিশেষত পাকিস্তানে বড় আকারে অস্ত্র চোরাচালান হয়। পরে এই অস্ত্রই সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোয় গোয়েন্দা সংস্থাগুলোর যোগ্য এজেন্টরা ওইসব মাফিয়া পরিবারের পেনিট্রেট করতে বাধ্য হয়। এই পরিবারগুলোর ভেতরে ঢুকে তাদের আস্থা অর্জন করে তাদের চালান সম্পর্কে খবরদারি করে তাদের কাজ। কেউ জানে না কারা সত্যিকারের মাফিয়া পরিবারের সদস্য আর কারা অন্য দেশের গুপ্তচর। এই মাফিয়া পরিবারে নিজের অবস্থান পাকা করার জন্য তাই প্রচুর অর্থ রোজগার করেছে। সমুদ্র তটে একটি উঁচু 5 তলা হোটেল পর্যন্ত দাঁড় করিয়েছে। কিন্তু সে সেই সব মানুষের একজন, যে দরিদ্র পরিবেশে বড় হওয়ার পরে হঠাৎ সুযোগ পেয়ে নিজের অতীত হীনমন্যতা ঢাকতে পুরনো আভিজাত্যের খোলস গায়ে চাপায়। অবশ্য এমন মানুষেরা খোলস গায়ে চাপানোর চেষ্টাই শুধু করতে থাকে, কারণ ফ্যাশন কেনা যায়, কিন্তু স্টাইল কিনতে পাওয়া পাখির মতোই হয়ে রয়ে গিয়েছিল। এসব কারণে তাই ভাবে কাক ও হাঁসের মাঝখানে আটকে পড়া এক উদ্ভট। দীর্ঘ সময় নিম্নবিত্ত পরিবেশে কাটানোর কারণে মানসিকভাবে আজও সে সেই শ্রেণীর মানুষ, যারা দরদাম করে জিনিস কেনে, রাস্তা থেকে হোটেলে রাঁধুনির সঙ্গে বসে দেশের রাজনীতি নিয়ে আলাপ করে। এমনকি নিজ হোটেলটিকে সে কখনোই তার মাফিয়া কারবারের কেন্দ্র বানায়নি। সেখানে সে পরিচিত ভদ্র সম্মানিত একজন মানুষ হিসেবে। এই কারণেই হোটেলেও তাকে তার বিলাসবহুল অফিসও নেই, বরং রান্নাঘরে বেশিরভাগ দেখা যেত কর্মচারীরা তার সাথে খুবই অনানুষ্ঠানিক আচরণ করত। এই জায়গায় এসে তার সেই কৃত্রিম আভিজাত্যের খোলস বারবার খুলে যেত। তখনই সে নিজেকে সবার কাছে পাশাবে নামে পরিচিত করতে শুরু করে। তুরস্কে সাধারণত লোককে প্রথম নামে ডাকা হয়, কিন্তু আদালারে কারো নামের শেষ অংশ কিংবা পদবীর সঙ্গে মিস্টার যোগ করে ডাকা অহংকার আর আত্মগরিমার লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু তাই ভাবি কখনো বুঝতেই শেখেনি মানুষের মর্যাদা তার নামের আড়ম্বর বা উপাধিতে নয়, বরং তার নৈতিকতা ও চরিত্র থাকে। তাই ভাবে বহুদিন তার মাফিয়া পরিবারের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছে, কিন্তু পরে আরো বেশি অর্থের লোভে সে জিহানের এজেন্সির সঙ্গে লেনদেন শুরু করে। অল্প সময়ের মধ্যেই সে তাদের জালের গুটি হয়ে কাজ করতে শুরু করে এবং নিজের সকল ক্ষমতা ব্যবহার করে তার একজন সহকারী এজেন্টকে নিজের সৎ ভাই পরিচয় নিজের পরিবারের মধ্যে পরিচিত করে দেয়। আব্দুর রহমান পাশা, এটা সত্যিই তার সৎ ভাইয়ের নাম। জিহান সিকান্দার এই নাম ব্যবহার করে দ্রুত
তাই এইভাবে পরিবারে নিজের জায়গা করে নেয়। এখানে পরিবার বলতে রক্তের সম্পর্ক নয়, বরং তার মাফিয়া চক্রকে বোঝানো হয়। আর যেহেতু এটি ইতালীয় মাফিয়া না, আর এখানে ম্যানমেড বা ক্যাপও হয় না, তাই ওই রুশ মাফিয়ার ধাঁচের এই সংগঠনে নিজের স্থান তৈরি করে নেওয়া খুব কঠিন হয়নি। টাকা হচ্ছে এই দুনিয়ার সব জটিল সমস্যার রেডিমেড সমাধান। জীবন ও সুখ ছাড়া বাকি সবকিছুই টাকা দিয়ে কেনা যায়। তাই এইভাবে এবং আব্দুর রহমান পাশা এক চুক্তির অধীনে ভাইয়ের মতো কাজ করতে শুরু করলো। তাই তাকে নিজের মায়ের কাছেও দেখা সাক্ষাতের জন্য নিয়ে গেল। আর জিহান খুব ভালো করেই জানে তার কোমল আচরণ আর মমতা মাখা কথাই একজন সরল গ্রামীণের মন জয় করতে যথেষ্ট। আহমদুল্লাহ জিহানের ব্যাপারে শুধু এইটুকুই জানেন যে এই যুবক তার ছেলের বন্ধু এবং সে তার ছেলের জীবন রক্ষা করেছে। এই উপকারের জন্য তিনি জিহানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তিনি বৈকাদায় থাকতেন না। তাই ভেবে এই সব কিছু বলতে কোনো অস্বস্তিও হতো না। সে পৃথিবীর সবাইকে মিথ্যা বলতে পারে, কিন্তু অন্যের কাছে কখনো মিথ্যা বলতে পারে না। হাবিব পাশার মৃত্যুর খবর পেয়ে তার দুই ছেলে ভারত থেকে তুরস্কে এসেছিলেন। অনেক বছর পেরিয়ে গেল। আন্নি সেই দুই ছেলের মুখ ও গায়ের রং ভালো করে মনে রেখেছেন। তিনি জানেন আব্দুর রহমান তার স্বামীর ছেলে নয়, কিন্তু যখন তার নিজের ছেলে জিদ করে বলল এই বন্ধুকে ভাই হিসেবে পরিচয় করালে তার এই সুবিধা হবে, তখন তিনি সেই কথাই ধরে রাখলেন। তার উপর আব্দুর রহমান এমন এক সন্তান যেমনটি তিনি নিজের ছেলে তাইব হাবিবকে বানাতে চেয়েছিলেন। তার মূল্যবোধ, ভদ্রতা, আচরণ, দায়িত্ববোধ সবই একজন মায়ের গর্ব করার মতন। অনেক সময় ধরে এই তাইব হাবিব ও আব্দুর রহমান বৈকাদে একসঙ্গে কাজ করেছেন, কিন্তু তাইব হাবিব এটা জানেন না যে আব্দুর রহমান পাশে একজন ট্রিপল এজেন্ট হিসেবে কাজ করছেন। আদালতে নিজের পরিচয় পাকা করতে হলে তাকে তুর্কি গোয়েন্দা সংস্থার সহায়তা লাগবে, যাতে সবসময় গ্রেফতারের ভয়ে থাকতে না হয়। বিনিময়ে সে মাফিয়া সম্পর্কিত তথ্য তুর্কিদের দেয়, আর তুর্কিদের দিক থেকে কোনো তথ্য পেলে সে আবার তা মাফিয়ার কাছে পৌঁছে দেয়। এভাবেই সে এমন একজন খাঁটি ট্রিপল এজেন্ট হয়ে উঠল যে শুধু নিজের মূল এজেন্সির প্রতি বিশ্বস্ত। সে খুব পরিশ্রম করে তাসের ঘর দাঁড় করালো, আর খুব ভালোভাবেই জানে যেদিন সামান্য এক ফুয়ে এই তাসের ঘর ভেঙে পড়বে, সেদিন তাকে নিজের প্রাণ বাঁচাতে তুর্কি ও মাফিয়া এই দুই দল থেকেই পালাতে হবে। কিন্তু ঝুঁকি ছাড়া কি কখনো কোনো জীবন হয়? অগোচরে সে তেই ভাবে হোটেল গ্র্যান্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করলো। তার ব্যক্তিত্ব তেইবের সম্পূর্ণ বিপরীত। কর্মচারীদের সঙ্গে ব্যবধান বজায় রাখা, তার বহুমূল্য স্যুট, চকচকে পাথর বসানো সোনার আংটি আর চশমা সবকিছুই তেইবের থেকে আলাদা, নিখুঁত, পরিপাটি। পাকিস্তানের দিক থেকে তার অনুমতি রয়েছে, চাইলে তুরস্কে বিয়ে করতে পারে। দেশে ফিরলে তার বউকে পাকিস্তানি নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সে এই ব্যাপার নিয়ে কখনই ভাবেনি। তারপর একদিন তাই ভাবে হঠাৎ গ্রিসে গ্রেফতার হয়ে গেল। এতে জিহানের কোনো দোষ নেই। হ্যাঁ, সে চাইলে অনেক কিছু করতে পারে তেইবকে ছাড়ানোর জন্য, কিন্তু করেনি, কারণ তার বসের নির্দেশ ছিল যে জিহান নীরবে নিজের কাজ করে যাবে এবং তেইবকে তার অবস্থায় থাকতে দেবে। তাই সেও তাই করল। নিজস্ব সিদ্ধান্ত এখানে চালানোর অধিকার তার নেই। তাই বহুবার তার কাছে মেসেজ পাঠিয়েছে তাকে উদ্ধার করার জন্য কিছু করতে, কিন্তু জিহান কোনোটাতেই কর্ণপাত করেনি। তবে একটি অনুরোধ সে রেখেছে, সেটা হলো তেইবের মা যেন কখনো জানতে না পারে যে তার ছেলে জেলে আছে। সেজন্য সবাইকে বলে দিল তার নিজেরও জানানি পাশাবে কোথায় আছে। এই কাজে জিহানের হাত থাকতে পারে, এই কথা আন্নি কখনো চিন্তাও করতে পারেননি। তিনি নিজ চোখে দেখেছেন আব্দুর রহমান কত ভালোবাসত পাশাবেকে, তার জন্য কত টাকা নিঃসংকোচে ব্যয় করেছে। তাদের হোটেলে যে উন্নতি করেছে তা সম্পূর্ণ আব্দুর রহমানের অভিজ্ঞতা ও বিনিয়োগের কারণে। এই কথা তিনিও জানতেন, তাহলে কিভাবে তিনি সন্দেহ করবেন জিহানের ওপর? তিনি শুধু খুব উদাসীন, খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। জিহানও অন্যের জন্য দুঃখিত হলো, কিন্তু সবকিছু ফেলে পাশাবেকে বাঁচাতে গ্রিসে ছুটে যাওয়ার মতো কোনো নির্দেশ তার উপর নেই। তারপর আশেপাশের সব জায়গায় সে বলতে শুরু করলো যে পাশাবে কাজের কারণে গ্রিসে চলে গেছেন। এই গ্রেফতারি সম্পূর্ণ গোপন রইল। তাই তার কথায় সবাই নিশ্চিন্ত হলো এবং সবকিছু স্বাভাবিকভাবেই চলতে লাগলো। তাই এইভাবে পাশায় চলে যাওয়ার পর হোটেলের নিয়ন্ত্রণ জিহানি হাতে নিয়ে নিয়েছে। প্রথমে সে কর্মচারীদের নিয়ন্ত্রণ নেয়। মানুষ লোভ অথবা ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণে আসে। এভাবেই তাদের কাছ থেকে কাজ আদায় করিয়ে নেওয়া যায়। যে কে লোভ দেখিয়ে অনুগত বানানো সম্ভব,
তাকে সে তেমনই করে নিল। আর তারপর প্রতিটি কর্মচারীর জীবনের কালো অধ্যায়গুলো খুঁজে বের করতে লাগলো, যাতে তারা কখনো বাঁকা পথে হাঁটতে চাইলে সে মুহূর্তেই তাদের রশি টেনে ধরে রাখতে পারে। এখন সে হোটেল গ্র্যান্ডের অখণ্ড মালিকের মতো হয়ে গেছে এবং আদালের এলাকাতেও একটি ভালো নাম ডাক তৈরি করে ফেলেছে। আর তারপর আন্না যখন ফিরে এলেন তখন সেই দুই মেয়ে তার সঙ্গে চলে এলো। তারা ছিল আমাতুল্লাহ হাবিবের আত্মীয়ের নাতনি। তাদের মা বাবা একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন। গ্রামের তারাই আন্নের একমাত্র আত্মীয় স্বজন। বাবা মা মারা যাওয়ার পর তাদের একা গ্রামে থাকার কোনো যুক্তি নেই, তাই আমাতুল্লাহ তাদের সঙ্গে করে নিয়ে এলেন। জিহান আজও সেই দিনটি মনে করতে পারে যেদিন প্রথমবারই দুজন মেয়ে সঙ্গে তারা দেখা হয়েছিল। আন্নে প্রথমত তাকে ফোনে জানিয়েছিল যে বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে এসেছেন। তখন সে হোটেলে ছিল। পরে যখন সে বাড়িতে পৌঁছালো, নিঃশব্দে ভেতরে ঢুকে লঞ্চে বসে থাকা মেয়ে দুজনকে লক্ষ্য করলো। একজন মাথায় স্কার্ফ পরা বড় মেয়ে আর অন্যজন কোকড়ানো চুলে পনিটেল বাঁধা বাচ্চা মেয়ে। ছোট মেয়েটি পানি খেয়ে গ্লাসটা নামিয়ে রাখতেই বড় মেয়েটি দুঃখ ভরা ভঙ্গিতে মাথা নেড়ে বলল, বাহারেগুল, পানি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। মনে আছে আমাদের সেই ছোট্ট বাচ্চা মুরগিটা, যেটা নিজের বাটির পানি ঠোঁটে নিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথমে শুকরিয়া আদায় করতো, তারপর মাথা নামিয়ে দ্বিতীয় চুমুক খেত। ছোট মেয়েটি তার থেকেও বেশি আফসোস নিয়ে কপায়ে হাত ঠুকলো। কিন্তু আয়শেগুল, সে তো গলা উঁচু করতো এই কারণে যাতে পানি তার খাদ্য নালীতে নিচে নেমে যায়। আমাকে বাবা নিজে বুঝিয়ে বলেছিলেন। তার বড় বোনের অজ্ঞতার কারণে যেন সে সত্যি মন খারাপ করলো। তুমি কখনো ঠিক হবে না। বড় মেয়েটি গ্লাস তুলে রান্নাঘরের দিকে চলে গেল। যে ব্যক্তি লবির দরজার আড়াল দাঁড়িয়েছিল সে বাইরে বেরিয়ে সামনে এসে দাঁড়ালো। কোনো স্থায়ী গোপন এজেন্টের জন্য তার কভার ফ্যামিলিতে নতুন সদস্য যুক্ত হওয়া সাধারণত ভালো খবর নয়। সেও তাদের আগমনে খুব একটু খুশি হলো না। ছোট মেয়েটি শব্দ শুনে চমকে তার দিকে তাকালো, এরপর অজান্তেই তাকালো তার জুতোর দিকে। তার বাদামি সবুজ চোখে বিস্ময় নেমে এলো। সত্যিই তারা গ্রামে, যারা জানে না ইস্তানবুলের উচ্চবিত্ত বাড়িগুলোতে জুতো পরে ঘরে ঢোকা হয়। মারহাবা, তুমি কি আন্নের ছেলে? পরের মুহূর্তেই বিস্ময় ভুলে গিয়ে কৌতূহলের দৃষ্টিতে বাচ্চা মেয়েটি এগিয়ে এলো তার সামনে। হ্যাঁ, আর তুমি? জিহান সামান্য ঝুঁকে এই ছোট্ট মেয়েটির দিকে তাকালো। আমি বাহারে গুল, আনাতোলিয়ার বাহারে গুল। তার মানে গুলবাহার? জিহান ভ্রু তুলল। তুরস্কে কখনই গুল আর বাহার মিলে বাহারে গুল বলা হয় না, কারণ গুলবাহার এই যৌগিক নামটাই ব্যবহৃত হয়। না, আমি বাহারে গুলি, এটা ইরানি নাম। এর মানে গোলাপের ফুলে আসে বসন্ত। জানো আমার এই নাম কেন? কেন? আমার আন্নেম বা মায়ের নাম ছিল আয়েগুল, মানে চাঁদের ফুল। আমার নানির নাম খুঞ্জিগুল আর আমার বোনের নাম আয়েশেগুল, মানে চিরঞ্জীবী গোলাপ। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সে যেন মুখস্থ করে পাঠের মতো নিজের নামের কারণ ব্যাখ্যা করলো, যা হয়তো শুধু ডাকনাম হিসেবেই রাখা হয়েছে। খুবই মজার। তুরস্কের সব ফুল যেন তোমাদের গোটা খানদানি আছে। তাহলে তোমাদের বাবার নাম কি হবে? হয়তো ফুলকপি। জিহান মুচি হেসে চেপে বলতেই বাহারে গুলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর মুহূর্তের মধ্যেই তার চোখে দুষ্টুমির ঝিলিক ফুটে উঠল এবং হেসে বলল, না, তার নাম ছিল গুফরান। বাহারে গুল। ঠিক সেই সময় তার বোন রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তাড়াতাড়ি নখ কেটে ফেলো। বড় বড় নখ বিড়ালের মানে, মেয়েদের নাম। তারপর জিহানের দিকে চোখ পড়তেই সে গম্ভীরভাবে মারহাবা বলে সামনে এগিয়ে গেল। বাহারেগুল আফসোস ভরা দৃষ্টিতে বোনকে যেতে দেখলো। তারপর জিহানের দিকে ফিরে ফিসফিস করে গোপন স্বরে জানালো, কিছু মনে করো না, আমার বোন আধা পাগল। বহুদিন পর সেদিনে বোধহয় জিহানা তো জোরে হাসলো। সেই দিন থেকে এই ছোট্ট দুষ্টু বুদ্ধিমান মেয়েটির সঙ্গে জিহানের এক ধরনের অদৃশ্য বন্ধন গড়ে উঠল। জিহান তার প্রতিটা কথায় হাসে না, খুব বেশি আপর ভাবেও মেশে না, কিন্তু এই বাচ্চাটা যেন তাকে ভীষণ পছন্দ করে ফেলেছে। সে যখন স্টাডিরুমে বসে কাজ করে, বাহারে পায়ে শব্দ না করে কাছে এসে বসে পড়ে। সকালে সে হোটেলে যাওয়ার জন্য প্রস্তুত হলে কখনো তার জুতো পালিশ করে এনে দেয়, কখনো চশমা পরিষ্কার করে দেয়। পরে জানা গেল এসব কাজ আসলে আয়েশা করে বা বাড়ির কাজের মেয়ে। কিন্তু বাহারেগুল কখনো কাউকে সে কর্তৃত্ব নিতে দেয়নি। সে তার বোনের চেয়ে সম্পূর্ণ আলাদা, একটু বিদ্রোহী স্বভাবের। আয়েশা এমন মেয়ে নয়, সে কম কথার, শান্ত, গম্ভীর স্বভাবের এবং দূরত্ব বজায় রাখা এক ধরনের মেয়ে। তাদের মধ্যে কথাবার্তা হতো শুধু ডাইনিং টেবিলে বা হুটহাট দেখা হলে। কিন্তু খুব শুরু থেকে জিহান অজান্তেই আয়েশার দিক থেকে এক ধরনের চাপা উদ্বেগ বোধ করতে শুরু করলো।
আয়েশা সত্যি বিশ্বাস করে সে তাই ভাবে সৎ ভাই। কিন্তু যাই হোক, সে তো এখন এই বাড়ির আইনগত মালকিন হয়ে গেছে। এই সাদা প্রাসাদটি আর নেই, আয়েশার নামে লিখে দিয়েছেন এবং জিহান তাতে কোনো আপত্তি করেনি। আইন অনুযায়ী সে আর নেই এবং তাই ভাবিবার আসল উত্তরাধিকারী। যদি কখনো আয়েশা এই হোটেলের ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করে, তাহলে জিহান কি করবে? 20 বছর বয়সী একটি মেয়ের কাছ থেকে এই ধরনের আশঙ্কা না করলেও পারে। কিন্তু জিহানের বিশ্বাস মানুষের কোনো ভরসা নেই, আর মানুষকে সে এমনিতেও বিশ্বাস করে না। তারপর কিছুদিন কেটে গেল এবং আয়েশার কারো মানুষের কথাবার্তা পৌঁছাতে শুরু করলো। আনি তো ইবাদতে নিমগ্ন, অত্যন্ত অসামাজিক স্বভাবের একজন নারী, তাই তার দিক থেকে জিহানের কোনো ভয় নেই। কিন্তু আয়েশা যখন অস্থির হয়ে উঠল এবং একদিন সকালে জিহানকে বলল যে সন্ধ্যায় তার সঙ্গে কথা বলতে চায়, তখন জিহান বলল ঠিক আছে বলে বেরিয়ে গেল। মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়ল। এখন তাকে এই মেয়েটিকে ভালোভাবে সামলাতে হবে, যাতে সে জিহানের কোনো তাসের বাড়ি ভেঙে পড়ার জন্য সমস্যার কারণ না হয়ে ওঠে। ঝড়ো হাওয়া সাধারণত সেখান থেকেই আসে, যেখান থেকে এক মুহূর্তের জন্য তা আশা করা যায় না। মানুষকে কাবু করতে হয় তাদের দুর্বলতার মাধ্যমে। আর আপনি যদি চান কেউ আপনার কাজে নাক না গলাক, তাহলে অদৃশ্যভাবে তার নিজের কাজে তাকে এমনভাবে ব্যস্ত করে রাখতে হয় যাতে তার আপনার ব্যাপারে দেখার সময় না থাকে। আর সে দুর্বলতা হলো তার ধর্ম। সে ভীষণ ধার্মিক ও চর্চাশীল মুসলমান। জিহানের মনে আছে একদিন আয়েশা ঘুমিয়ে থাকে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, আর এই জন্য সে পেছনের বাগানে বসে কত কেঁদেছিল। সেদিন সন্ধ্যায় আয়েশা যখন জিহানের সঙ্গে কথা বলতে এলো, জিহান তখন স্ট্যাডিয়ামে বসে কোরআন খুলে বসেছিল। জেলে থাকাকালে যতটা সময় জিহান কোরআন পড়তে পেরেছিল, জেল থেকে বের হওয়ার পর তেমন সময় ও সুযোগ আর কখনো পায়নি। এখন মাঝে মাঝে পড়তে পারে। সেদিনও আয়েশা এলেন। জিহান তার কথা শোনার আগে নিজেই কথা বলা শুরু করে দিল। সে জানে আয়েশার কাছে হিজাব পরা হলো জীবন মৃত্যুর মতো গুরুতর বিষয়, আর বাহারেগুল এই বিষয়টাকে ঘৃণা করে। জিহান সূরা আহজাব খুলে তাকে জিজ্ঞেস করলো সে কি জানে সূরা আহজাবে হিজাবের আয়াত কেন নাজিল হয়েছিল, এবং এটিও এক ধরনের ধাঁধা। যদিও সূরা নূরেও খিমারের আয়াত রয়েছে, কিন্তু প্রকৃত আয়াতে হিজাব সূরা আহজাবে আছে। সে কি এই ধাঁধার সমাধান করতে পারে? এই কথাটা জিহান অনেক আগে এক আলেমের কাছ থেকে শুনেছিল, যদিও সে পুরো বক্তব্য শুনেনি। তাই যে সে নিজেই জানে না এর প্রকৃত মিল কি। কিন্তু আয়েশা নিজের আসল ব্যাপার ভুলে গিয়ে সেই বিষয়েই আটকে গেল। এরপর জিহান খুব দক্ষতার সঙ্গে আয়েশাকে বিশ্বাস করিয়ে দিল যে তার বিরুদ্ধে ছড়ানো সব খবরই শত্রুদের রটানো ভিত্তিহীন গুজব, এগুলো উপেক্ষা করে উচিত। আয়েশা যখন তার কাছ থেকে উঠে গেল, তখন তার মাথা থেকে এসব সন্দেহ সংশয় মুছে গেল। আয়েশাই শুধু সূরা আল আহজাবের সেই ধাঁধা নিয়ে ভাবতে লাগলো। এরপর প্রতিদিন সকালে সে পেছনে বাগানে কোরআন আর একটি খাতা নিয়ে বসে যায় এবং কলম দিয়ে সেই খাতায় আল্লাহ জানেন কি কি লিখতে থাকেন। অবশেষে একদিন সে নিজস্ব বিশ্লেষণ অনুযায়ী সেই ধাঁধাটির সমাধানও করে জিহানকে জানিয়ে দিল। এবার তাকে আবার কিভাবে ব্যস্ত রাখা যায়? যাই হোক, জিহানের মাথায় একটা উপায় এলো। ওসমান সাব্বিরের স্ত্রী হালিমা এই গলির বাচ্চাদের কোরআন পড়েন। জিহান আয়েশাকে সেখানে পাঠিয়ে দিল। আয়েশা যেন এমনই নিজের মতোই কাউকে খুঁজছিল। এরপর প্রতিদিন সকালে ওখানে যেতে শুরু করলো। বাহারে অবশ্য একদমই যেতে রাজি হয়নি। আয়েশাকে ব্যস্ত রাখার জন্য জিহান চায় সে যেন কলেজেও ভর্তি হয়ে যায়, কিন্তু গ্রাম ছেড়ে আসার কারণে দুজনেই শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গিয়েছে। তাই তারা স্থির করলো পরের বছর ভর্তি হবে। একদিন জিহান বাহারের কাছে একটি চাইনিজ পাজল বক্স দেখলো। বাহারে জানালো এটা বানানোর কৌশল আয়েশাকে একজন বৃদ্ধ চীনা লোক শিখিয়েছিলেন। এই খবরটি জিহানের জন্য খুবই আশাব্যঞ্জক হলো। সে আয়েশাকে বোঝালো যে তার আবার এই বক্স বানিয়ে বিক্রি করা উচিত। এই উদ্দেশ্যে বেশ ঝামেলা করে জিহান আয়েশার জন্য বইকাদার জঙ্গলে কাঠ কাটার পারমিটও করে দিয়েছে। ধীরে ধীরে দুই বোনই এতটাই ব্যস্ত হয়ে পড়লো যে তাদের আর আব্দুর রহমান পাশের ব্যাপারে মাথা ঘামানোর সময় রইল না। আয়েশা তো এখন যেন জিহানের ওপর কোনো সন্দেহ করতে পারে না। যে মানুষ এত গভীর মনোযোগ দিয়ে কোরআন পড়ে, সে কি কখনো খারাপ হতে পারে? আরো কয়েকদিন কেটে গেল। প্রতিটি কাজ করতে করতে জিহানের অবচেতন মনে ক্রমাগত দিনের হিসাব চলতে লাগলো। 5 ফেব্রুয়ারি, তার স্ত্রী ইস্তানবুলে আসতে আর কতদিন বাকি? 10, 9, 8। তারপর সে বুঝতে পারলো অজান্তেই সে নিজ স্ত্রীর ব্যাপারে চিন্তিত হতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই আছে। ইস্তানবুলে থাকা নিজের জন্মদাত্রী মায়ের প্রতি যেমন খেয়াল রাখে, তার খবর নেয়, তেমনি তার স্ত্রীও তো সেই অধিকার রাখে। পাকিস্তানে জিহান এক অর্থে নিশ্চিত ছিল
ওখানে সবসময় গ্রেফতারের ভয় মাথার উপর ঝুলে থাকে না, কিন্তু ইস্তানবুলে সে তার স্ত্রীর প্রতিটি পদক্ষেপে নজর রাখতে পারবে না, যদিও খুবই রাখতে চায়। তার দরকার এমন একজনকে যার উপর ভরসা করা যায়, যে তার হয়ে এর উপর নজরদারি করতে পারবে। হাশিমুল হাসানের নামই প্রথম জিহানের মাথায় এলো। এর আগেও হাশিম তার অনেক গোপন কাজ করে দিয়েছে। জিহান সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে চাইলে হাশিমের স্ত্রী জানালো সে দুবাই গেছে। হাশিম ছোটখাটো অপরাধে জড়িত থাকায় এবং ইস্তানবুলে তার জেল রেকর্ড থাকার কারণে এখানে কোনো ভালো চাকরি পায় না। কে জানে দুবাইতে তার কে আছে, কিন্তু সে সেখানে চলে গিয়েছে। তবে সেখানেও তার তেমন আয় রোজগার হচ্ছে না। তার সন্তান অসুস্থ বোধ হয় এবং তার প্রচুর টাকার প্রয়োজন। জিহান তাকে ডেকে পাঠালো। হাশিম আবুধাবি থেকে যে ফ্লাইটে আসছে সেটাই ওই ফ্লাইট যাতে হ্যাঁ তার বান্ধবী আসার কথা। জিহান চাইল হাশিম এয়ারপোর্টে হ্যাঁকে সাদা ফুলের তোড়া পৌঁছে দেবে, যাতে হ্যাঁ এই সাদা ফুল পাঠানো মানুষটিকে ভুলে না যায়, কিন্তু তা সম্ভব হলো না। হাশিম ফিরে এসে বলল যখন সে ফোনে কথা বলছিল তখন সেই একই মেয়ে তার কাছে এসে কার্ড ঠোকানোর পদ্ধতি জানতে চাইল। এমন অবস্থায় কয়েক মিনিট পর একই লোক তার কাছে ফুল নিয়ে গেলে সেটা ঠিক দেখায় না। হাসিমের কথা শুনে জিহান গভীর নিঃশ্বাস নিয়ে চুপ হয়ে গেল। জীবনের সবকিছু তো নিজের পরিকল্পনা মতো হয় না, তাই না? 5 ফেব্রুয়ারি হ্যাঁ আসার দিন, আর সেই সকালে তার অফিসে একটি অপ্রত্যাশিত চমক অপেক্ষা করছিল। তাই ভাবিব পাশা সে ফিরে এসেছে। কে জানে তাই ভাবিব কিভাবে পালিয়ে আবার এখানে পৌঁছেছে, কিন্তু সে খুবই খারাপ অবস্থায় রয়েছে। ইস্তানবুলে তার শত্রু বেড়ে গিয়েছে এবং তাদের থেকে লুকাতে লুকাতে সে ঠিক এক পলাতক আসামির মতো ঘর ছেড়ে জীবন কাটাচ্ছে। সে জিহানকেও ভীষণভাবে সন্দেহ করছে যে জিহান তাকে কোনো সাহায্য করেনি। বারবার বলছে জিহান তাকে ধোঁকা দিয়েছে। সে জিহানের দ্বিতীয় পরিচয় সম্পর্কেও জানে, কারণ বার্গার কিং তারই রেস্টুরেন্ট যেখানে পরিস্থিতি খারাপ হলে জিহান আশ্রয় নেয়। এখন তার জোরে জোরে এই কারণে যে জিহান ও তার এজেন্সি যেন কথা অনুযায়ী তাই ভাবিবকে তার পরিবার সহ অন্য দেশে সেটেল করিয়ে দেয়। জিহান জানে এজেন্সি এটা করবে, কিন্তু তবুও জিহান চাইল পাশাবে কিছুটা ধৈর্য ধরুক। কিন্তু পাশাবে অনেক টাকা এবং নতুন জীবন খুব দ্রুত পেতে চাইল। বার্গার কিং আর হোটেল গ্র্যান্ড এই দুটি এমন জায়গা যেখানে পাশাবে জিহানের সঙ্গে দেখা করতে পারে, কিন্তু এই ধরনের বিবাদ সে হোটেল গ্র্যান্ডে করতে চায় না। বার্গার কিংই করাই তার উপযুক্ত মনে হলো। পাশাবে প্রচন্ড ঝগড়া করে সেখান থেকে বেরিয়ে গেলে জিহান ফেরি ধরে ইস্তানবুলে চলে এলো। আর জিহান মামির সাথে দেখা করেছে। সে আসাতে স্বাভাবিকভাবেই মামি খুব খুশি হয়েছেন, তবে বেশি আনন্দ তার ভাইজির আশাকে ঘিরে। তিনি চেয়েছিলেন আজ না হোক কাল তিনি হোস্টেলে গিয়ে হ্যাঁ সঙ্গে দেখা করে আসবেন। কে জানে কখনো হ্যাঁ নিজে আসে কিনা। জিহান বলে দিল সে যাবে না। তার ব্যক্তিগত ধারণা সালমান মামুর মেয়ে এত তাড়াতাড়ি নিজে থেকে তাদের সাথে দেখা করতে আসবে না। কিন্তু পরের দিনই যখন সে রান্নাঘরে দাঁড়িয়ে মামির ক্যাবিনেট ঠিক করছিল তখন তার ফোন বেজে উঠলো। জিহান ফোন বের করে দেখলো এটা তার জিপিএস ট্র্যাকার। এটা তখনই বাজে যখন কেউ তার নির্দিষ্ট সীমার মধ্যে প্রবেশ করে, অর্থাৎ হ্যাঁ যদি নির্দিষ্ট দূরত্বের মধ্যে প্রবেশ করে ট্র্যাকার সঙ্গে সঙ্গে জিহানকে জানিয়ে দেবে। সে এটা এই কারণে লাগিয়ে রেখেছিল যে যদি সে কোনো বিশেষ অতিথির সঙ্গে কোথাও অবস্থান করে এবং ঠিক সেই মুহূর্তে কাকতালীয়ভাবে কিংবা এমনিতেই হ্যাঁ উপস্থিত হয়ে যায়, তাহলে অন্তত জিহান আগে ভাগে খবর পেয়ে যাবে। এই মুহূর্তে ট্র্যাকার বলছে হ্যাঁ খুব কাছেই আছে এবং যে সড়কে সে আছে সেটি জাহাঙ্গীরের দিকেই আসে। হ্যাঁ পরের দিনই জিহানের বাড়ি চলে আসছে। খুবই অদ্ভুত ব্যাপার, জিহান মামিকে কিছু জানালো না, তবে নিজের বাড়িতে সাদা ফুল আনিয়ে নিতে ভুলল না। জিহান হ্যাঁ সাথে একটু ঠাট্টা করতে চাইল। যে মেয়ের জন্য জিহান এতদিন ভুগেছে তাকে সামান্য ভুগিয়ে নিলে ক্ষতি কি, দেখা যাক সে কেমন প্রতিক্রিয়া দেখায়। কলিং বেল বাজতেই জিহান নিজেকে দরজা খুলল। প্রথমবার জিহান সিকান্দার নিজ পরিচয় হ্যাঁর সঙ্গে দেখা করছে। হ্যাঁ তখনও কালো পোশাকে রয়েছে, যেমনটা সেই রাতে যেদিন জিহান তাদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ একটু নার্ভাস, আঙুল ফোটাচ্ছে, তার জুতোর সামনের দিকটি সবসময় দরজার দিকে রইল। মনে হচ্ছে যেন সে এখান থেকে পালিয়ে যেতে চায় এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে হঠাৎই এখানে এসেছে। জিহান হ্যাঁ সাথে শুষ্ক শীতল আনুষ্ঠানিক ভঙ্গিতেই কথা বলল, যেভাবে সে তার মামুর মেয়ের সঙ্গে দেখা করে বলতো। তবু জিহান আশা করলো সে যখন বলবে কোন হ্যাঁ সুলেমান, তখন হয়তো হ্যাঁ বলে ফেলবে তোমার স্ত্রী আর কে। কিন্তু হ্যাঁকে খুবই নার্ভাস, বিভ্রান্ত, অস্থির লাগলো। হ্যাঁ জিহানের চেয়ে একেবারেই আলাদা। এতে জিহানের আবার মন খারাপ হয়ে গেল।
কে জানে কি হবে আমাদের। মাম্মি হ্যাঁকে দেখে খুব খুশি হলেন। অবশ্য খুশি হওয়াই উচিত, কিন্তু পুরো পরিবেশটা বদলে গেল যখন হ্যাঁ তার বাবার মতোই তার ছেলের স্বরে তাদের বোঝাতে লাগলো যে তারা আত্মীয়দের সঙ্গে ঠিকমতো সম্পর্ক রাখে না। জাহান বাহ্যিক কাজে ব্যস্ত থাকার ভান করলো, কিন্তু সবই শুনলো। রাগও হলো, আফসোসও। যদি মাম্মি সামনে না থাকতেন তবে সেই তাকে দেখিয়ে দিত কে কার সাথে সম্পর্ক ভেঙেছিল। তারপর সেই মেয়েটি আবার আর্মিতে চাকরির ব্যাপারেও প্রশ্ন তুলল। হয়তো সে জানে না, আর না হয় জানলেও নিশ্চয়ই তীর্যক মন্তব্য করার আরেকটা অজুহাত। জিহানের মনের ভেতরে আরো তিক্ততা জমতে লাগলো। মনে হলো হ্যাঁ বোধহয় সত্যি এই সম্পর্কটা রাখতে চায় না। আগে তো তার ইচ্ছে ছিল শুধু ফুল পাঠানোর, কিন্তু সেই তিক্ত আলাপের পর যখন সে ফুল আনতে গেল তখন সদর দরজার ভেতরের দিকে রাখা স্ট্যান্ড থেকে কলম কাগজ তুলে নিল এবং মুদিখানার জিনিসপত্র রেখার নোটপ্যাডে ভ্যালেন্টাইনের বার্তা লিখে ভেতরে ঢুকিয়ে দিল। এটা জিহানের প্রতিশোধ নেওয়ার ধরন। আর হ্যাঁও যেন সেখান থেকে পালাতে চাইছিল। 1 মিনিটও দাঁড়ালো না, খাওয়া আধা হাতে রেখে চলে গেল। যতক্ষণ না মেয়েটি রাস্তার দূর প্রান্তে অদৃশ্য হয়ে গেল ততক্ষণ জিহান নিজের ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখলো। পরে মাম্মি খুব রাগ করলেন। তিনি তার ছেলে আর তার স্বভাব খুব ভালো করেই জানেন। সেই অভিযোগ আর রাগান্বিত কথাবার্তা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। তার মনে হলো সুলেমান মামুর মেয়ের সাথে তার এমন করাই উচিত। কিন্তু পরে কেন যেন আফসোস হতে লাগলো। সেই আফসোস আরও বাড়লো যখন মাম্মি ফোনে ফাতেমা মামিকে সব বললেন এবং জানতে পারলেন হায়াকে তার বান্ধবী হঠাৎ করে সেখানে নিয়ে গিয়েছিল। তখন সে তাড়াহুড়োয় ছিল, তাই সপ্তাহের অন্য কোনো দিন শান্তিতে এসে দেখা করবে। উপহারও তাই আনতে পারেনি। অর্থাৎ সেই অহংকারী মেয়েটি সত্যি নিজের ইচ্ছেতে আসেনি। যাই হোক, এখন আর কি বা করার আছে। ইদানিং জিহান ইস্তিকলাল স্ট্রিটেই থাকে। এই রাস্তা মাফিয়া রাজ্যের জন্য বেশ কুখ্যাত। ছোট ছোট ভিক্ষু বাচ্চা যারা ভিক্ষা চাওয়ার অজুহাতে পর্যটকদের কাছে আসে এবং সুযোগ পেলে পার্স ছিনিয়ে পালায়। এসব বাচ্চা থেকে শুরু করে মাদক বিক্রেতা সবাই সংগঠিত অপরাধ চক্রের অংশ। বার্গার কিং ছিল তাই ভাবিবেন, কিন্তু সেখানকার দেখভালও জিহানই করে। যখনই তাকে ডিঅ্যাক্টিভেট থাকতে হয় সে এখানে এসে লুকিয়ে থাকে রান্নাঘরে সাধারণ চেহারায়। সারাদিন কয়েকজন কর্মীর সাথে কাজ করতে করতে কখনো মনে হয়নি যে আদালতে কেউ তাকে এখানে এসে চিনে ফেলবে। ইস্তানবুল এক বিশাল শহর, এত বড় যে মানুষ এতে হারিয়ে যেতে পারে। সুতরাং তাসের সব ঘর ঠিক মতোই চলছে। আর জিহানের ইচ্ছে হ্যাঁ যখন আবার বাসায় আসবে তখন তার সঙ্গে দেখা করে ভদ্রভাবে কথা বলে আগের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবে। কিন্তু তার আগেই পাকিস্তান থেকে ফোন এলো। পাকিস্তান থেকে কল মানি আদেশ, এমন আদেশ যেটা চোখ বন্ধ করে পালন করতে হয়। যদি আপনি মারা যাওয়ার মতো অবস্থায় থাকেন তাহলে অর্ডার মানে অর্ডারই। তাকে বলা হলো 2 দিনের জন্য ইসলামাবাদ যেতে হবে। উইকেন্ডের আগেই ফিরে আসতে পারবে। গুরুত্বপূর্ণ ব্রিফিং হচ্ছে, যেভাবেই হোক দ্রুত পৌঁছাতে হবে। সেই সন্ধ্যায় জিহান নিজের ট্র্যাকার চেক করলে দেখলো হ্যাঁ তাকসিমের কাছেই আছে। গোরসেল বাস যাত্রীদের তাকসিমেই নামায়। জিহান গোরসেলের পুরো সময়সূচি ইন্টারনেট থেকে দেখে মুখস্থ করে ফেলেছে। অর্থাৎ এখনই হ্যাঁ তাকসিমে নামবে। যদি এখানেই হ্যাঁর সঙ্গে দেখা হয় এবং জিহান তাকে বলে দেয় যে উইকেন্ডে বাড়ি আসতে হবে তাহলে হ্যাঁ তার উপস্থিতিতেই আসবে। আর জিহানের অনুপস্থিতিতে এলে আবার তো কোনো ভরসা নেই। আব্বা জানেন জিহান পাকিস্তানে যায়, আর সে যদি আদালতেও যায় কিংবা অন্য কোথাও আবার মুখে গালিগালাজি থাকে যে জিহান পাকিস্তানে কেন যায়। সে চায়নি হ্যাঁ সব শুনুক। তাই সেই প্রবল বৃষ্টিতেই হ্যাঁ জন্য জিহান ট্যাক্সিমে এলো। এবং যেহেতু হ্যাঁ সাথে দেখা করার পর ফেরি ধরে আদালত ফিরে যেতে হবে তাই ব্রিফকেসও সাথে এনেছে। তখন থেকে পুরোপুরি কর্পোরেট নির্বাহীর মতো দেখাচ্ছে। এবং সে সিদ্ধান্ত নিল হ্যাঁকে এটাই তার কভার হিসেবে বলবে যে সে বৈকাদের একটি হোটেলে কাজ করে। বার্গার কিংয়ের কথা সে এখন বলবে না। যখন হ্যাঁ মেট্রোর সিঁড়িতে নামছিল জিহান থেকে দূর থেকে খোঁড়াতে খোঁড়াতে নামতে দেখলো। তখনই সে একটি ছবি তুলল। পরে কোনো একদিন সে তাকে ছবি দেখিয়ে বলবে হ্যাঁ যখন তার জুতো ভাঙা ছিল ওই মুহূর্তেও জিহান তার পাশে ছিল। হ্যাঁ পছন্দ করুক বা না করুক জিহান তার সাথেই ছিল। ট্রেনের ভেতরে হঠাৎই হ্যাঁ সঙ্গে দেখা হয়ে গেলে
প্রথমেই জিহান হ্যাঁকে বলল উইকেন্ডে বাড়ি যেতে। তার ওই আচরণে হ্যাঁ বিস্মিত, সে নিজেও বিস্মিত হলো। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে একটা ব্যাপার থেকে ভীষণ বিরক্ত করলো। মেট্রোতে কয়েকজন লোক বারবার তার স্ত্রীর দিকে ফিরে ফিরে তাকাতে লাগলো। বিষয়টা লাল কোটের জন্য নয়, আসল কারণ হলো গাঢ় লাল লিপস্টিক। কিন্তু হয়তো হ্যাঁ জানে না একজন একাকী মেয়ের গায়ে লাল কোট আর গাঢ় মেকআপের মানে স্থান বলে কি হয়। আর লাল হিল তো আছেই। ভাঙা জুতো নিয়ে সে পুরো সময় বসে রইল। কিন্তু ওইভাবেই হাঁটতে হাঁটতে যদি হায়া মার্কেট পর্যন্ত যায় তাহলে জিহান সিকান্দারের জন্য সেটা লানতেরই কথা। সব ব্যাপার একদিকে আর হ্যার ব্যাপার আরেকদিকে। জিহান সিকান্দার নিজে খালি পায়ে পুরো ইস্তানবুল হেঁটে ফেলতে পারবে, কিন্তু হ্যাঁ খালি পায়ে হাঁটলে তার বরদাস্ত হবে না। সে সঙ্গে সঙ্গে নিজের জুতো খুলে দিল। হ্যাঁ আরো হতবাক হয়ে গেল। এইবার কিন্তু জিহান মোটেও অবাক হয়নি। যদি এমনই হয় তবে তাই হোক। রেস্টুরেন্টে জিহান সামান্য মজা করে হ্যাঁ কোটের প্রসঙ্গ তুলল, যাতে হ্যাঁ ফিরে গিয়ে কারো কাছ থেকে এর মানে জেনে নেয় এবং ভবিষ্যতে এমন পোশাক বাইরে না পরে বের হয়। কিন্তু আসল বিপদ বাঁধল তখন, যখন কফির কাপ ঠোঁটের কাছে তুলতে তুলতে সে হ্যাঁকে আব্দুর রহমান পাশা সম্পর্কে জিজ্ঞেস করতে শুনল। কফির গরম ভাব মুহূর্তের জন্য তার মুখ ঢেকে দিল। শুধু এক সেকেন্ডেই সে নিজেকে সামলে নিল, কিন্তু সেই এক সেকেন্ডেই অনেক দীর্ঘ ও কঠিন হলো। যদি ওই মুহূর্তে হ্যাঁ চোখ তার মুখে পড়তো তবে বুঝতে এক মুহূর্তও লাগতো না যে তার সামনে বসা গাধাটাই আব্দুর রহমান, যে এতদিন বোঝেইনি যে তার স্ত্রী তার কবর সম্পর্কে জানে। সে তো গাধাই, কিন্তু হ্যাঁ জানলো কিভাবে? আর বিশেষভাবে তাকে আব্দুর রহমান পাশা সম্পর্কে কেন জিজ্ঞেস করলো? তার ভেতরে সব এলোমেলো হয়ে গেল। কথার মোড় ঘোরাতে ঘোরাতে জিহান নিজের মনে এমনভাবে সব গুলিয়ে ফেলল যে বিলের ফাইলে ক্রেডিট কার্ড রাখার সময় খেয়ালই করলো না কার্ডের ওপর বড় বড় অক্ষরে আব্দুর রহমান পাশা লেখা আছে। এই খেয়াল তার তখন হলো যখন সে দেখলো নিজ দেশের পক্ষ নিয়ে রাগের সঙ্গে হ্যাঁ বিলের ফাইল ধরতে হাত বাড়িয়েছে। আল্লাহ আল্লাহ, আজকের দিনটাই খারাপ। ঠিক সেই সময় দুজন ওয়েটার পাশ দিয়ে যাচ্ছিল। টেবিলগুলোর টেবিল ক্লথ নিচে মেঝে পর্যন্ত ঝুলে রয়েছে। এমন অবস্থায় যখন সে ব্রেফ কেসের পাশের ছাতাটা একটু একদিকে সরল, তখন তার এই কাজটি না হ্যাঁ দেখলো না সিজলার প্ল্যাটার হাতে থাকা ওয়েটার। ফলাফল সব ওলট পালট হয়ে গেল। এই গোলমালে হ্যাঁ বিকালের ঘটনাটা ভুলে যাওয়াতে জিহান খুব সহজেই কার্ড বের করে টাকার নোট রেখে দিল। তবে হ্যাঁ হাত পুড়ে গেল। আর না জানি কেন জিহান নিজেই কষ্ট অনুভব করলো। তবু জিহান সীমা অতিক্রম করতে পারে না। আর কে জানে হ্যাঁ তার সম্পর্কে ঠিক কতটুকুই বা জানে। হ্যাঁ কি কোনো ছলনা করেছে তার সাথে? এই দুনিয়ায় সব কিছুই সম্ভব। এটা বোঝার জন্যই সে ফিরে যাওয়ার সময় হ্যাঁকে বলল সে যেন কাদাটা ঠিকঠাক করে হাঁটুর ওপর লাগায়, কারণ তার কভার স্টোরিতে ফাঁক আছে। কভার স্টোরি শব্দটি উচ্চারণ করার সময় জিহান গভীরভাবে হ্যার মুখ লক্ষ্য করলো। কারণ কভার স্টোরি তৈরি করে গুপ্তচররা সে যদি কিছু জানে তবে অবশ্যই এই কথায় চমকে উঠত। কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। জিহানের মনে একটু শান্তি এলো। সে এত বিখ্যাত নয় যে বাইরে থেকে আসা কোনো পর্যটক প্রথম দিনেই তাকে চিনে ফেলবে। হয়তো হ্যাঁ এমন কারো কাছ থেকে আব্দুর রহমান পাশার কথা শুনেছে যে তাকে ব্যক্তিগতভাবে চেনে। যাই হোক, আগে সে ভেবেছিল হ্যাঁকে বলবে সে আদালারে কাজ করে, কিন্তু এখন এটা ঝুঁকিপূর্ণ। তাই সে আরেকটা কভার বানালো। সে কেবল ইস্তিকলাল স্ট্রিটের এক সাধারণ রেস্তোরাঁওয়ালা। হ্যাঁ সেটাই বিশ্বাস করলো। পাকিস্তানে যাওয়ার আগে সে মামিকে বলে গেল তার অনুপস্থিতিতে যদি হ্যাঁ আসে তবে যেন তাকে আব্বার সাথে দেখা করতে না দেয়। অনেক জোর দিয়ে বলল। পাকিস্তানে গিয়ে সে ব্যস্ত হয়ে পড়ল এবং ইরামের কাছে যাওয়া সম্ভব হলো না। কিন্তু সে চাইলো ডলিকে ইরামের কাছে পাঠাতে। তাই এই কাজের জন্য একজন পেশাদার লোক পাঠালো। সে জানে ইরাম অবশ্যই ফোন করে হ্যাঁকে জানাবে। সে শুধু এইটুকু ছিল হ্যাঁ যেন তাকে ভুলে না যায়। মনের কোথাও খুব গভীরে জিহানের একটা ভয় রয়েছে, হ্যাঁ হয়তো তাকে ভুলে যাবে। আর এই ভাবনাটা এলেই তার বুকটা হঠাৎ করে ফাঁকা হয়ে যায়। উইকেন্ডে জিহান ফিরে এলো। তখন এসে বিমানবন্দর থেকে পুরোনো শহরের পথে রয়েছে। তখনই হ্যাঁ ফোন এলো। সে তাদের বাসায় আসছে। কেন যেন জিহানের মনটা খুশি হয়ে গেল।
ভালো লাগলো যে হ্যাঁ তাদের বাড়িতে আসছে, কিন্তু যতক্ষণে জিহান বাড়িতে পৌঁছালো এর মধ্যে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেছে। কতবার মাম্মিকে বলে গিয়েছিল হ্যাঁ কি যেন আব্বার সাথে দেখা করতে না দেন, কিন্তু মাম্মি এই বিষয়টা কখনোই গুরুত্ব দিয়ে দেখেন না। জিহানের মনে প্রবল রাগ আর আফসোস জমে উঠল। কে জানে আব্বা তাকে কি কি বলে বসেছেন। আব্বা প্রায়ই সেই পাক গুপ্তচরের কথা তোলেন যাকে তিনি মেরেছিলেন। মাম্মি এসব কথাকে পাগলামি বলে উড়িয়ে দেন, কিন্তু জিহান জানে সেই ঘটনার অন্তর্নিহিত ইতিহাস। তাই এদের কষ্ট লাগে। অন্য কেউ এসব শুনলে বিরক্ত হওয়াই স্বাভাবিক। হ্যাঁ হয়তো আব্বাস সম্পর্কে কিছুই জানেন না, মামু নিশ্চয়ই বিষয়টা চাপা রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাই বাহিরের সিঁড়িতে বসে সে হ্যাঁকে আব্বা সম্পর্কে অনেক কিছুই বলে দিল, এবং এটাও বলল আমরা পাকিস্তানে যেতে পারি না। কথা একদিকে সত্যিও, কারণ জিহান মাম্মি ও আব্বা তাদের কেউই একসাথে পাকিস্তান যেতে পারবে না। কিন্তু জিহান জানে হ্যাঁ তার এই কথাগুলোর আসল রহস্য ধরতে পারবে না। যাই হোক, এই ঘটনা জিহানের পুরো মুডটাই নষ্ট করে দিল। তবু বিদায়ের সময় হ্যাঁকে বলল সে যেন খাবার খেয়ে যায়। আগেরবারও না খেয়ে চলে গিয়েছিল, সে এই ক্ষতিপূরণ করতে চাইল। হ্যাঁকে ওখানে রেখে সে আদালতে ফিরে এলো। হোটেলে না গিয়ে সরাসরি নিজের ঘরে ঢুকলো যাতে একটু ঠিকঠাক হয়ে বাইরে বের হতে পারে। ঠিক তখনই আয়েশা দরজায় নক করলো। সে কিছু বলতে চাইলো। যখন আয়েশা কথা বলা শুরু করলো তখন জিহানের ভুল ধারণা ভাঙলো। সে আয়েশাকে কাজে ব্যস্ত রেখে দূরে সরিয়ে ফেলেছে এটা ভেবেছিল, কিন্তু দেখলো তা সম্পূর্ণ ভুল। এই মেয়েটি সত্যি তার জন্য ঝামেলা তৈরি করতে চাইছে। পাশাবের সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে? আমি তো গত বছর থেকে তাকে দেখিনি। জিহান কাছে কি নির্বিকার ভঙ্গিতে বলল। কয়েক মুহূর্ত আয়েশা ঠোঁট কামড়ে তাকিয়ে রইল তার দিকে। তারপর আচমকা জিহানের মুখে একটি জোরালো থাপ্পড় দিল। জিহান কল্পনা করেনি আয়েশা এমন করতে পারে। মুহূর্তের জন্য সে নিজেও স্তব্ধ হয়ে গেল। তুমি দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তুমিই তাকে বের করে দিয়েছ। কুবরা খানমের ছেলে আমাকে বলেছে কদিন আগে পাশাবে তোমার অফিসে এসেছিল, আর তোমরা দুজন ঝগড়া করছিলেন। তুমি জানো এই কারণে অন্য কতটা কষ্টে আছেন, আর তুমি তারপরও তাকে আরো দুঃখ দিচ্ছ। তুমি তাকে বলে দিচ্ছ না কেন যে পাশাবে বেঁচে আছে, সে ঠিক আছে? তুমি সত্যিটা কেন বলছো না? আয়েশার চোখ ভিজে উঠল, আর আঘাত পাওয়া লাল হাতটি অন্য হাতে চেপে ধরলো। থাপ্পড় মারতে গিয়ে তার নিজের হাতেও ব্যথা পেয়েছে। আর অপরাধ করে সে নিজেও যেন একটু ভয় পেয়ে গেল। আমি তোমার কোনো কথাই আর বিশ্বাস করি না। তুমি আমাদের জীবন থেকে দূরে সরে যাও না কেন? একদিন সব গুছিয়ে তুমি দূরে চলে যাবে আমি জানি। আর তখন কি হবে? আপনি কত কষ্ট পাবেন। আর আমার বোন? আয়েশার কথার মধ্যে কষ্টের জায়গা দখল করে নিল তীব্র রাগ। আমার বোনের সঙ্গে আর তো মিশবে না। আমি চাই না সে কখনো তোমার কারণে কষ্ট পাক। শুনেছো তুমি? আয়েশা লাল হয়ে থাকা তর্জনী উঁচু করে সতর্ক করলো। জিহানও তার মতো হাত তুলে দরজা থেকে ইশারা করলো। এই রুম থেকে বের হয়ে যাও। এখন এই মুহূর্তে বের হয়ে যাও। আমি তোমার মুখ আর দেখতে চাই না। আয়েশা ভেজা মুখ নিয়ে কোনো কথা না বলে দৌড়ে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পর জিহান নিজের গালে হাত রাখলো। এই কি তবে ত্যাগের ফল? সারা জীবন ধ্বংস করে দেওয়ার বিনিময়ে কিনা মানুষ কখনো কোনো কিছুর প্রকৃত প্রতিদান দেয় না। তাই তাদের আচরণে আফসোস করে লাভ কি? কি মিলল? গালি, থাপ্পড়, অভিশাপ। রাতে খাবারের পর অনেক ভেবে জিহান পেছনের বাগানে আয়েশার কাছে গেল। আয়েশা তার কাজের টেবিলে ব্যস্ত ছিল। শুধু একবার তাকালো, তারপর আবার কাজে মন দিল। জিহান আর আয়েশার কাছে মিথ্যে বলতে চায়নি, তাই সামান্য বদলে বাকি সত্যিটা বলল যে সে আসলে তুর্কি ইন্টেলিজেন্সের সাথে কাজ করে। তারও পাশাবের চুক্তি আছে, তাই তারা একসাথে কাজ করে। কিন্তু পাশাবে ধরা পড়ে গেছে। এই কথা আন্নিকে জানানো হলে তিনি ভীষণ আঘাত পেতেন, তাই বলা হয়নি। হ্যাঁ, সেদিন পাশাবের সাথে তার ঝগড়া হয়েছিল, কিন্তু কেবল এই কারণে যে সে চেয়েছিল তাইভাবে পাশা আন্নের সাথে দেখা করুক। কিন্তু পাশা নিজের নানা বাধ্যবাধকতার কথা বলে কান্নাকাটি করছিল, যেসব কারণে সে আন্নের সাথে দেখা করতে পারেনি। কি ধরনের বাধ্যবাধকতা? যদি সে জেল থেকে ছাড়া পেয়ে থাকে তাহলে এখানে আসে না কেন? আয়েশা দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। দেখো, সে মুক্ত হয়নি, সে এখন পলাতক। এখন সে আন্ডারগ্রাউন্ডে আছে। এভাবে মুক্ত মানুষের মতো ঘুরে বেড়ানো তার পক্ষে সম্ভব নয়, কিন্তু খুব শীঘ্রই সে ফিরে আসবে।
তবে এই জেল সম্পর্কিত বিষয়টা তুমি কাউকে বলবে না, এটা আমাকে প্রতিশ্রুতি দিতে হবে। জিহানের গম্ভীর কণ্ঠের অনুরোধে আয়েশা প্রতিজ্ঞা করলো কাউকে বলবে না। তারপর ক্ষমাও চাইল, কিন্তু জিহান এসে ক্ষমা গ্রহণ করলো না। শেষ পর্যন্ত সে কঠোর স্বরে বলল, তোমার আচরণ আমাকে কষ্ট দিয়েছে। আমি আমার কাজ শেষ করে তোমাদের পরিবারের সব টাকা ফিরিয়ে দেব এবং এখান থেকে চলে যাব। তোমার বা তোমার বোনের সাথে আর কোনো ঘনিষ্ঠতা রাখবো না। কিন্তু তোমার এই দুর্ব্যবহার ভুলতে আমার কিছুটা সময় লাগবে। সরি, আয়েশা মাথা নিচু করে বলল। সে কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। আবারও সে আয়েশাকে ব্যস্ততা ও অপরাধ বোধে ডুবিয়ে রাখতে সফল হলো। অনেক দিন সে এই অনুতাপ থেকে বেরোতে পারবে না। গুড, ভেরি গুড। ভ্যালেন্টাইন্স নাইটে সে হাসিমার মাধ্যমে হ্যার ঘরের বাইরে ফুল রেখে এলো। আজ তো আবার কাগজে নিজের মেসেজের নিচে লাইন ইঙ্ক দিয়ে ARPও লিখে দিয়েছে। তারপর কাগজে হালকা লেবুর সুগন্ধি স্প্রে করে এমনভাবে মরিয়ে দিয়েছে যাতে খোলার সময় কাগজ ভিজে ভিজে মনে হয়। আর হ্যাঁ, এটাকে নিশ্চিত আগুনের আঁচে রাখবে। হ্যাঁ, ARP শব্দটি কি অর্থ ভাবে তা সে জানে না। আদালারে তার অফিসের বাইরে ARP লেখা একটা ছোট্ট নেম প্লেটও টাঙানো রয়েছে। মানুষ এটিকে আব্দুর রহমান পাশার সংক্ষিপ্ত রূপ ভাবে, কিন্তু তার কাছে ARP ছিল তার নিজস্ব কোড নেম, এজেন্ট রোজ প্যাটেল। হয়তো এই জন্য আব্দুর রহমান পাশার পরিচয় কাজ করলেও সে নিজের আসল পরিচয় ভোলে না। কিন্তু একটি বিষয় তাকে বারবার ভাবিয়ে তোলে, হ্যাঁ, কে আব্দুর রহমান পাশের কথা কে বলল? সে আদালারে পরিচিত, কিন্তু ইস্তানবুল তো বিশাল দুনিয়া, সেখানে তাকে খুব কম মানুষই চেনে। নিশ্চয়ই হ্যাঁ এমন কারোর সাথে দেখা করেছে যার অতীতে পাশার সাথে কোনো যোগাযোগ ছিল। যাই হোক, দুনিয়া সত্যিই বল ঘুরে ঘুরে মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সে কেবল একটি জিনিস জানতে চায়, হ্যাঁ কি জানে যে জিহানি হলো আব্দুর রহমান পাশা? একদিন সে নিজেই হ্যাঁকে সত্যি জানাবে, কিন্তু সেই দিন আসার আগ পর্যন্ত তাকে এই বিষয়টা গোপন রাখতে হবে, যতক্ষণ না জিহান নিশ্চিত হয় তারা দুজন সত্যিই জীবনের পথ একসাথে হাঁটতে পারবে কিনা। ততক্ষণ পর্যন্ত একজন দক্ষ এজেন্টের মতো তার আদালতের কভার আর ইস্তিকলাল স্ট্রিটের কভার আলাদা রাখবে। বাহারের সাথে জিহান স্বাচ্ছন্দ্যপূর্ণ আচরণ পুরোপুরি বন্ধ করে দিল। আয়েশের সাথে এখন আর সরাসরি কথাই বলে না। আজকাল আদালতের পরিস্থিতিও ভালো যাচ্ছে না, তাই সে বেশিরভাগ সময় ইস্তিকলাল স্ট্রিটে কাটায়। সে জানে তাই এইভাবে পাশা কোনো একদিন আবার ঝগড়া করতে চলে আসবে। লোভী মানুষ তো, তাই ধৈর্য ধরতেই পারে না। এবং সত্যিই একদিন পাশা নিজে এলো না, কিন্তু তার এক নারী সহকারীকে বার্গার কিংয়ে জিহানের সাথে কথা বলতে পাঠালো। পাশাবে দ্রুত অন্য দেশে গা ঢাকা দিতে চাইছে, কিন্তু তার পুরো পরিবারকে সেখান থেকে সরিয়ে নেওয়া জিহানের জন্য ভয়াবহ সমস্যার সৃষ্টি করতে পারে। দীর্ঘ সময় ধরে সে পাশার সহকর্মী সেই মহিলাকে বোঝানোর চেষ্টা করলো, তাই ভাবে যেন অপেক্ষা করতে শেখে, বিশ্বাস করতে শেখে। কিন্তু কথাবার্তা তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠল। জিহানের ফোনও বারবার বেজে উঠতে লাগলো। অবশেষে সে কথা মাঝপথে থামিয়ে মোবাইলের দিকে তাকালো। এটা তার ট্র্যাকার অ্যালার্ট। তার স্ত্রী ঠিক কাছেই ইস্তিকলাল স্ট্রিটের গেটে। আল্লাহ আল্লাহ, সব মহিলা ঝগড়া করার জন্য আজকের দিনটাকেই পেল। তার বিরক্তি চরমে উঠল। সে সবসময় এটাই ভয় পায় যে তার ব্যক্তিগত জীবন আর ব্যবসায়িক কাজ দুটোকে আলাদা আলাদা রাখতে গিয়ে যেন কোথাও কোনো ভুল না হয়ে যায়। তার ব্যবসায়িক জগতের লোকেরা তার ব্যক্তিগত জীবনের কোনো মেয়েকে দেখলে তা তার দুর্বলতা হিসেবে কাজে লাগানোর চেষ্টা করবে। এটাই সে সবচেয়ে বেশি ভয় পায়। তাই সে নাবাহাতকে, পাশাবের সহযোগী মহিলাকে বলল, চলো বাইরে খোলা জায়গায় কথা বলি, এবং দ্রুত বেরিয়ে বেরিয়ে এলো। কিন্তু তবুও হ্যাঁ তার মুখোমুখি এসে দাঁড়ানো, কারণ হ্যাঁ সামনের দিক থেকে আসছিল। হ্যাঁ একা, আর জিহানকে দেখে তার মুখ খুশির আলোয় ভরে উঠল। সে যেন সত্যিই জিহানকে দেখে খুব খুশি হয়েছে। নিশ্চয় হ্যাঁ জিহানের সাথে দেখা করতে এসেছে, কিন্তু জিহান চাইল না নাবাহাত হ্যাঁর ব্যাপারে কিছু জানুক। তাই কঠোরভাবে কথা বলে হ্যাঁকে দূরে সরাতে হলো। আর কোনো সমস্যার ঝুঁকি সে নিতে পারল না। কিন্তু কঠিন কথাগুলো বলার পর জিহানের নিজেরই হৃদয়ে মোচড় দিয়ে উঠল। ফিরে যাওয়ার ঠিক আগে জিহান হ্যাঁ চোখে পানি দেখল। সে ভীষণ মর্মাহত হয়েছে, আর সেই দৃশ্যটাই জিহানকে খুব কষ্ট দিতে লাগলো। কিছুদিন জিহান ধৈর্য ধরলো, তারপর ভাবলো গিয়ে হ্যাঁর কাছে ক্ষমা চেয়ে আসা উচিত। জানি না কেন, কিন্তু জিহান এই মেয়েটিকে কষ্ট দিতে চায়নি।
তাদের দুজনের সম্পর্ক থাকুক বা না থাকুক, হ্যাঁকে আঘাত করতে সে মোটেও চায় না। তার ডর্মের নাম্বার টাম্বার সবই জিহান জানে, কিন্তু তবুও সে মাম্মিকে দিয়ে পাকিস্তানে ফোন করিয়ে ফাতেমা মামির কাছ থেকে ডর্ম ব্লকের নাম আর রুম নাম্বার জেনে নিল, যাতে পরে বুঝিয়ে বলতে পারে যে সে ঠিকানাটা কিভাবে পেয়েছে। সময় পেয়ে এক রাতে সে সুবাঞ্জি চলে এলো। হ্যাঁ, ডর্ম ব্লকের বাইরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সে দেখলো এক মেয়ে বই হাতে ধরে কানে ফোন লাগিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসছে। তার স্কার্ফ চড়ানো ফর্সা মুখ আর ধূসর চোখ। সে উপরের দিকে দ্রুত উঠছে, কিন্তু জিহানের অসাধারণ স্মৃতিশক্তি বলছে এই মেয়েটিকে সে এর আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায়, কখন, কিভাবে। এই ভাবনাতেই ডুবে থাকতে থাকতে জিহান ওপরে পৌঁছে নিজের স্বভাব অনুযায়ী বেড়ালের মতো নিঃশব্দ পায়ে কমন রুমের দরজা ঠেলে খুলল। আর তারপর যা ঘটল তা খুবই খারাপ হলো। হ্যাঁ, হাতে জিঞ্জার ব্রেড হাউসের ট্রে ধরে দরজা বন্ধ করছিল। হঠাৎ অনাকাঙ্ক্ষিত ধাক্কায় ট্রেটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে স্তব্ধ হয়ে গেল। অত্যন্ত পরিশ্রমে বানানো জিনিসটা তার এক মুহূর্তের অসাবধানতায় নষ্ট হয়ে গেল। জিহান ক্ষমা চাইল, কারণ সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি, কিন্তু তার বউয়ের আচমকা প্রতিক্রিয়া দেখানোর স্বভাব। প্রথমে স্ল্যাশ, তারপর হামাদের আগুন, আর এবার জিঞ্জার ব্রেডের টুকরো তুলেই হ্যাঁ জিহানের মুখে ছুঁড়ে মারল। কিন্তু জিহানকে এই চেয়েও বেশি কষ্ট দিল হ্যাঁ বলা কথাগুলো। সে বলল জিহান যেন তার জীবন থেকে বের হয়ে যায়, কারণ জিহান তার জন্য কেবল দুঃখ ও যন্ত্রণা ছাড়া আর কিছুই বয়ে আনে না। সত্যি কি হ্যাঁ চায় জিহান তার জীবন থেকে চলে যাক? জিহান হ্যাঁ পিছু পিছু লেক পর্যন্ত গেল এবং বোঝাতে চাইল নিজের দ্রুতগতির জীবনে এমন ছুটতে ছুটতে সে হ্যাঁ অনেক ক্ষতি করে ফেলেছে। কিন্তু হ্যাঁ তার কোনো কথাই শুনতে চাইল না। হ্যাঁ চলে যাওয়ার পর জিহান অনেকক্ষণ লেকের ধারে বসে রইল। আজ হ্যাঁ খুব রেগে আছে, আর সে না শুধু জিঞ্জার ব্রেড হাউস ভেঙে যাওয়ার জন্য নয়, তাদের দুজনের মাঝে আরও কিছু বাকি আছে কি। হ্যাঁ বলেছে তার জীবনে জিঞ্জার ব্রেড হাউসের চেয়েও বড় সমস্যা আছে। সেই সাদা ফুল পাঠানো মানুষটার কারণে কি সে বিরক্ত? সে কি তাকে অকারণে কষ্ট দিচ্ছে? কিভাবে এমন কিছু করা যায় যাতে হ্যাঁ সমস্যার সমাধান হয়? কি করলে হ্যাঁ জিহানকে অন্তত এইটুকু বিশ্বাস করবে যে নিজের সমস্যাগুলো তার সাথে ভাগ করে নেবে? হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে। যদি জিহানের উপস্থিতিতে আব্দুর রহমান পাশা হ্যাঁকে ফোন করে, তাহলে হয়তো হ্যাঁ স্বীকার করবে যে লোকটা তাকে বিরক্ত করছে। তখন তাকে পাশে বসিয়ে সমস্যাটা মিটিয়ে ফেলা যাবে। কিন্তু হ্যাঁ কি তার উপর এতটা ভরসা করবে? জিহান রেকর্ডেড কলের সময় ঠিক করলো এবং হ্যাঁ টর্ন পর্যন্ত গেল। সে কল করলো, ধারণা ছিল হ্যাঁ কল ধরবে, কিন্তু হ্যাঁ যখন জানলো জিহান তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে, তখনই হুড়মুড় করে বেরিয়ে এলো। সে বিভ্রান্ত, লজ্জিত, যেন সবকিছু করে এখন অনুতপ্ত, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। জিহান ভাবলো চা খেতে খেতে আলোচনা করা যাক, তাই দুজনে কিচেনে চলে গেল। যদি বা হারেগো তাকে এভাবে রান্না করতে দেখতো তো অজ্ঞান হয়ে পড়ে যেত, কিন্তু এখানে তো জিহান বার্গার কিং এর হেড শেফ, এই কাজে সে স্বাচ্ছন্দ্যই বেশি। সম্ভবত এটা তার স্বভাবের সঙ্গে বেশি মানানসই, তাই এই কাজ তার ভালো লাগে। তারা রান্নাঘরে ছিল, তখনই জিহানের টাইম কলটা বেজে উঠল। তার ইচ্ছে ছিল 10 সেকেন্ডের রেকর্ডিংয়ের পর ফোনটা হ্যার হাত থেকে নিয়ে নেবে, তাই রেকর্ডিংও 10 সেকেন্ডের জন্যই সেট করা হয়েছিল। সে ঠিক তেমনই করলো, কিন্তু তবুও হ্যাঁ তাকে কিছুই বলল না। হয় সে তাকে বিশ্বাস করে না, অথবা নিজের সমস্যা নিজের সমাধান করতে চায়। এখন জিহান অতীতের ঘটনা ভুলে যেতে চাইলো হ্যাঁ যেন তাকে বিশ্বাস করতে শুরু করে, তার সঙ্গে কিছু তো শেয়ার করে। তাই সে আরেকবার চেষ্টা করতে চাইলো। তাতে ক্ষতি বা কি হবে? সেদিনের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা তো এখনো ঋণ হিসেবেই রয়ে গেছে। তাই সে সপ্তাহান্তের রাতের জন্য একটি ডিনারের পরিকল্পনা করলো। সে দেখতে চাইলো হ্যাঁ তাকে কতটা বিশ্বাস করে। সে ফুল পাঠাবে। সেই ফুল হাতে পেয়ে জিহানের সামনে হ্যাঁ কি প্রতিক্রিয়া দেখায় সেটা লক্ষ্য করবে। যদি সে সত্য কথা বলে, তবে জিহানও তাকে সব সত্য জানাবে। হ্যাঁ, তখন সে সব সত্যি বলে দেবে, প্রতিটি কথাই জানাবে। ট্যাক্সিম স্কোয়ারের কোনো অন্ধকার কোণে বসে জিহান তার জীবনের নানান গোলকধাঁধার উপর আলোকপাত করবে। হ্যাঁ, সে ঠিক তাই করবে। এর বেশি এই নাটক সে টানতে চায় না। আর তখন তো হ্যাঁ নিতান্তই অস্বস্তিতে থাকবে। অবশ্যই সে এআরপি এর দৌরত্ব থামানোর চেষ্টা করবে, কারণ আগে তো গাড়িটাও জিহান পাঠাবে, যাতে হ্যাঁ আরো বিরক্ত হয়। এটুকুই জিহানের চাওয়া। ডিনারে কোনো রকম গন্ডগোল বাঁধানোর কোনো ইচ্ছে ছিল না জিহানের। কিন্তু যে জিনিসটা তাকে রাগিয়ে তুলেছে তা হলো হ্যাঁ আব্দুর রহমানের পাঠানো গাড়িতে চেপে বসলো
সে এতটা নিশ্চিন্তে কারো গাড়িতে কিভাবে উঠে গেল? হাসিমকে গাড়ি পাঠানোর সময় কড়াভাবে বলে দিয়েছিল যে সে যেন শুধু হ্যাঁ জিজ্ঞেস করলে আব্দুর রহমানের নাম বলে, নইলে সে জাহান সিকান্দার তাকসিম বলবে শুধু। আর কোনো বুদ্ধিমতী মেয়ে কি কখনো এভাবে নিশ্চিত না হয়ে কারো ড্রাইভারের সঙ্গে গাড়িতে উঠে বসে? কিন্তু যখন হ্যাঁ সে গাড়িতে উঠে বসলো, তখন জিহানের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে কি সত্যি এমন মেয়ে যে কারোরই গাড়িতে চট করে উঠে পড়ে? অবচেতনেই তার মনে ভেসে উঠল সেই রাত যখন সে হ্যাঁকে ওই ছেলেটির গাড়িতে উঠতে দেখেছিল। তার মনে হ্যাঁ যেন যে নরম একটু জায়গা তৈরি হতে শুরু করেছিল। মুহূর্তেই তা চাপা পড়ে গেল। যদিও হ্যাঁ বলল যে সে ওটা জিহানের গাড়ি ভেবেছিল, কিন্তু এতটা দায়িত্বজ্ঞানহীনতা কেন যে যে কোনো ড্রাইভারের সঙ্গে বসে পড়ে যায়? জিহানের প্রচণ্ড রাগ উঠল, কিন্তু তারপর আবার সেই হ্যাঁ স্বভাব। হ্যাঁ রাগ করে হাত ছুঁড়ে ফুলদানি ভেঙে চলে গেল। জিহানের একটু খারাপ লাগলো। ভুলটা মোটেও ছোট নয়। তার জায়গায় যদি অন্য কারো গাড়ি হতো। সে ফুলদানি ক্ষতিপূরণ দিল, আর তখনই দেখলো হ্যাঁ মোবাইলটাও সেখানে ভুলে রেখে গেছে। জিহান ফোনটা তুলে নিয়ে বার্গার কিংয়ে চলে গেল। এটা হ্যাঁ সিমওয়ালা ফোন, যেটা সে সাধারণত সঙ্গে রাখতো। এখন যেহেতু সে কাল আদালতে যাবে, তাই সেখানে রাখা তুর্কি নজরদারি যন্ত্রপাতির একটি ভালো ট্র্যাকার সেই ফোনে বসিয়ে দেবে। এটা ভেবে সে ফোনটা নিয়ে বইকাদায় চলে এলো। হোটেলে কিছু সমস্যা বেড়ে গিয়েছে। এই ধরনের সুযোগ 6-7 মাসে আসে, আর এমন সব সময়ে পেছন থেকে বস সাধারণত ডিঅ্যাক্টিভেট হতে বলে দেয়। তাকেও এবার সেই নির্দেশ দেওয়া হলো, মানে কয়েকদিনের জন্য সে তাকে এবার দৃশ্যপট থেকে উধাও থাকতে হবে। তাই আনুষ্ঠানিকভাবে সে বলে দিল যে কয়েক সপ্তাহের জন্য ভারত যাচ্ছে। আদালত থেকে সে গুছিয়ে নিতে লাগলো। বাস্তবে তার যাওয়া হলো শুধু ইস্তিকলাল স্ট্রিট পর্যন্ত। কিন্তু আনিকে বলল সে ভারত যাচ্ছে, হয়তো এবার আর ফিরবে না। বিদায় নেওয়ার আগে জিহান সবসময় এমনই বলে, কারণ সে চায় না যদি কখনো তার কিছু হয়ে যায় কিংবা আর ফিরে আসার আদেশ না আসে, তবে কেউ সারা জীবন তার জন্য অপেক্ষা করে থাকে। আর এই দুনিয়ায় তো সব কিছুই সম্ভব, তাই না? জিহান হোটেলেই ছিল, তখনই হ্যার বন্ধু নিজের ফোন এলো। তারা দুজন বইকাদায় যেতে চায়, এবং তাদের কি দরকার? তারা চাইছে জিহান তাদের সাথে আদালত পর্যন্ত যাক। এখন সে কি করবে? জিহান সিকান্দার তো গত 3 বছরে আদালত যায়নি। সেখানে সবসময় আব্দুর রহমান পাশায় যায় এবং থাকে, কিন্তু হ্যাঁ রাগ করে আছে। তাই সে ঠিক করলো যেদিন সকালে তাকে আদালত ছাড়তে হবে সেদিনই ওদের সঙ্গে যাবে। হ্যাঁ মন খারাপটা তো দূর করতে হবে। কেন দূর করতে হবে সেটা সে নিজেও জানে না, কিন্তু দূর করতে হবে শুধু এটুকু জানে। মাঝে 2 দিন ধরে সব কাজ গুছিয়ে নিতে নিতেও সে নিজের আর হ্যাঁ সম্পর্ক নিয়ে ভেবেছে। অজান্তেই আবারও সে এই মেয়েটি থেকে হ্যাঁ ফিরে এসেছে। এরপর অনেক ভেবে সে আব্দুর রহমান পাশার নাম্বার থেকে হ্যাঁকে ফোন করলো। তার সাথে দেখা করতে চায়। এটা শুনে হ্যাঁ কি বলে তা জিহান দেখতে চায়। এই নাটকটা তো শেষ করা উচিত এখন। মেজর আহমদকে যখন হ্যাঁ ফিরিয়ে দিয়েছিল, তখন সে জিহানের মতো নির্দয় কঠোর মানুষকে চিনত না, কিন্তু এখন চেনে। তবে কি এখনো হ্যাঁ এত ধনী একজন মানুষের ক্ষমতা ও প্রভাব দেখেও সেই সাধারণ রেস্টুরেন্ট মালিক জিহানের জন্য তাকে ফিরিয়ে দেবে? আর প্রতিবারই কারণ জিহান কেন হবে? যে ছেলেটার সাথে হ্যাঁ গাড়িতে বসেছিল তার কথা সে বলে না কেন? মানুষের ওপর তার এমন অবিশ্বাস আর সন্দেহ জন্মেছিল যে এত কিছু দেখেও তার মন বিশ্বাস করতে চায় না হ্যাঁ সত্যি তার মতো একজনের সাথে সম্পর্ক রাখতে চাইতে পারে। কিন্তু এবারও হ্যাঁ শীতল গলায় কথা বলে ফোন কেটে দিল। ঠিক আছে, একটা শেষ চেষ্টা করা যায়, তারপর আব্দুর রহমান চিরদিনের মতো তার পিছু ছেড়ে দেবে। আন্নে তাদেরই একজন যারা জিহানের মুঠোর ভেতর রয়েছে। সে আন্নের সাহায্য চাইল, তাকে একটি স্ক্রিপ্ট মুখস্থ করিয়ে দিল যে ওই মেয়েটিকে প্রথম এটা বলতে হবে, তারপর এটা। আর যদি সে হ্যাঁ বলে তবে এই কথা বলবে, আর যদি না বলে তবে এই কথা বলবে। আন্নেকে সে এটাও বলল যে সে ওই মেয়েটিকে পছন্দ করে, কিন্তু মেয়েটি অন্য কাউকে পছন্দ করে। আন্নে রাজি হয়ে গেলেন। তাছাড়া যে কথাগুলো তাকে বলতে হবে তার কোনোটাই মিথ্যে নয়। আব্দুর রহমান সত্যি তাকে সেই চ্যারিটি পিকনিকের দিন দেখেছে। ডলি তার পুরনো ঘরের চাকর, চাকর মানে সার্ভেন্ট, সিভিল সার্ভেন্ট, গভর্নমেন্ট সার্ভেন্ট। আর সে বেচারা মেজর যাকে হ্যাঁ অপমান করেছিল, সে ছিল কর্নেল গিলানির ছেলে, এবং হ্যাঁ ভিডিও সরিয়ে দিতে সে জিহানকে সাহায্য করেছিল। মূল কথা হলো মেয়েটি অস্বীকৃতি জানায় কিনা অথবা ভেবে দেখার জন্য সময় চায় কিনা। জিহান ভেবেছিল বইকাদার সরু গলি পথে
তার রুক্ষ জিন্স, সোয়েটার আর এলোমেলো চুল নিয়ে হাঁটলে কেউ তাকে চিনবে না। এখানে 7,000 বাসিন্দার মধ্যে সবাই তার তাকে চেনে না। কিন্তু সে ভুল ভেবেছিল। জিহান, হায়া ও ডিজের সঙ্গে আদালত এসে পৌঁছালো। তিনজনই হাসতে হাসতে যখন মিন বাজারে ঢুকলো, তখন রাস্তার মাঝে ভিড় লেগেছিল বাহারিগুলের রেড কার্পেট শো। উফ! হায়া ডিজে স্বতঃস্ফূর্তভাবে তার ছবি তুলতে লাগলো। জিহান মুখ একটু ঘুরিয়ে বিরক্তি নিয়ে সব দেখতে লাগলো। সে এমনভাবে দাঁড়িয়ে রইল যে বাহারের পিঠ তার দিকেই থাকে। এই অবস্থায় সে মেয়েদের তাড়াতাড়ি চলে যেতে বললে সন্দেহ হবে, তাই ওদের ব্যস্ত দেখে সে আয়েশাকে একটা মেসেজ লিখল। তোমার 7 দিনের ট্রেনিং এত ফল দিয়েছে যে তোমার বোন পুরো আদালার পর্যটকদের দিয়ে ছবি তোলাচ্ছে। তার জানা আছে আয়েশার সামনে দোকানেই থাকবে, যেখানে সে তার পাজল বক্স বিক্রি করে। গত 7 দিন আয়েশা তার সাথে জোর করে বাহারিকে হালিমা ওসমানের বাড়ি কোরআন পড়তে নিয়ে গেছে। আর এই সময় সে সাধারণত দোকানে বক্স দিতে আসে। এটা কাকতালীয় না, সে শুধু ভুল সময় ভুল জায়গায় এসে পড়েছে। আর একটা মেসেজ পাঠালো, আমি কয়েকজন বন্ধুর সাথে আছি, আমাকে দেখলে অপরিচিতের মতো ভান করো। তারপর ফোনটা বন্ধ করে দিল। তবে জিহান না বললেও আয়েশা এমন মেয়ে নয় যে ভিড়ের মধ্যে তাকে ডাকবে। তার প্রথম কথাতেই আয়েশা কষ্ট পেল, চোখে পানি নেই। আয়েশা তৎক্ষণাৎ বোনকে নিতে চলে এলো। ভিড় ছত্রভঙ্গ হতে লাগলো। বাহারিগুল জিহানকে দেখার আগেই সে হায়া ও ডিজেকে নিয়ে সরে গেল। বগিতে হায়ার সাথে জিহান যখন বইকাদের গলিতে যাচ্ছিল, আয়েশা তখন তাকে টানা বার্তা পাঠাতে লাগলো। আন্নে বলেছিল তুমি সকালে ভারতের ফ্লাইটে যাবে, কিন্তু তুমি তো এখানেই, সব ঠিক আছে? আর এই মেয়েটাই কি সেই মেয়ে যার কথা আন্নে বলছিল? আয়েশা সেই সবকিছু তদন্ত করার স্বভাব। নিশ্চয়ই আন্নে তাকে বলে দিয়েছে যে জিহান কারো প্রেমে পড়েছে, ইত্যাদি ইত্যাদি। জিহান হায়ের সঙ্গে কথা বলতে বলতে আয়েশাকে জবাব লিখল, পরে বুঝিয়ে বলবো। আমি এখন নামাজ পড়তে মসজিদে যাচ্ছি। তোমরা মসজিদে থাকলে আমাকে না চেনার ভান করবে, আর বাহারিকে এ ব্যাপার থেকে দূরে রাখো। আমরা মসজিদে আছি, তবে ভেতরের ঘরে। তুমি এসো। যাই হোক, আমরা এমনিতেও তোমাকে চিনি না, এখন আর কি বলবো? আয়েশা রাগান্বিত উত্তর এলো। এরপর জিহান আর উত্তর দিল না। যাক, যা বলতে চাই বলুক, যা ভাবতে চাই ভাবুক। তারা সাদা প্যালেসের সামনে দিয়ে যেতে যেতে জিহান একবার খুব সাধারণ ভঙ্গিতে সেই বাড়িগুলোর দিকে ইশারা করলো। হ্যাঁ, সেটা হালকাভাবে নিল, কিন্তু জিহান ঠিকই বলল, এমন বাড়ি তার মতো কারো বেতনে বাড়ানো সম্ভব নয়। এগুলো শুধু সিনেমায় দেখা যায়, যেখানে অ্যাসাইনমেন্ট শেষ হলে গুপ্তচরকে নোট ভরা ব্রিফ কেস দেওয়া হয়। বাস্তবে পিঠে শুধু একটা চাপড় ছাড়া আর কিছুই মেলে না। ভারত আর পাকিস্তানে গুপ্তচরদের যে কম বেতনভোগী মানুষ হয়তো আর কেউ নেই। সামান্য কিছু বেতন, আর যদি কখনো ধরা পড়ে যায় বা মারা পড়ে, তবে পরিবারকে সামান্যতম আর্থিক সহায়তার একেবারে তুচ্ছ একটা সাহায্য প্রতিশ্রুতি, ব্যাস এইটুকুই মিলে। এজেন্সি থেকে বদলি হয়ে সে যদি আবার সেনাবাহিনীতে ফিরে যায় এবং সেই স্থায়ী মাথা ব্যথা যদি কোনো বড় সমস্যা সৃষ্টি না করে, তাহলে পদোন্নতির পর হয়তো সে গরিব মানুষ থাকবে না। কিন্তু এই মুহূর্তে সে একজন গরিব মানুষই। মসজিদ থেকে বের হতে হতে হাতেকে জিজ্ঞেস করলো দোয়াই সে কি চেয়েছে। জিহান বলল সে জীবন চেয়েছে, আর এটা সে ঠিকই বলেছে। জীবন সে সবসময় চায়, কিন্তু এই মুহূর্তে সে এইটুকুই চাইল যাতে কিছুক্ষণ পর তার স্ত্রী একজন ধনী মানুষের বিলাসবহুল প্রাসাদ দেখে ফিরে এসে নিজের গরিব স্বামীকে ছেড়ে দেওয়ার কথা না ভাবে। আপনজনকে এমন পরীক্ষা নেয় কখনো? নিজের ওপরে লজ্জা হলো তার, কিন্তু সে তো শুধু এটিই দেখতে চাইল যে হ্যাঁ তাকে তার আপনজন ভাবে কিনা। কিন্তু হ্যাঁ, তার সেই জিন্দেগির কথা ধরতেই পারল না। সে তার ধাঁধাময় ভাষা বোঝে না, বুঝতেই পারে না। হ্যাঁ, নামটি ইব্রানি বা হিব্রু শব্দ হাওয়া থেকে এসেছে, যা ছিল আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামের নাম। হাওয়া অর্থ জীবন, সুতরাং হায়ার অর্থ জীবনী। তাই আরবিতে হায়ার আক্ষরিক মানে ধরা হয় তরতাজা থাকা, সজীবতা, কারণ এই দুটো জিনিসই জীবনের লক্ষণ। এখান থেকে এসেছে হায়াত বা জীবন, এবং আল্লাহ তাআলার গুণ আল হাইয়্যু, যিনি চিরজীবী। আর এর পরিভাষাগত অর্থ সাধারণত লজ্জা, শালীনতা হয়, কারণ লজ্জা মানুষের নৈতিক জীবন ও চরিত্রকে তরতাজা ও জীবন্ত রাখে। হায়া মানুষের জন্য জীবন স্বরূপ, কিন্তু হায়া তা বুঝল না, সে তার ভাষা বোঝেই না। ঠিক আছে, কোনো একদিন জিহান তাকে নিজের ভাষাটাও বুঝিয়ে দেবে। জিহান নিজের অভ্যাস অনুযায়ী সবকিছুই পরিকল্পনা করে রাখলো। বন্দরঘাটে যে ছেলেটির হায়ার পার্স ছিনিয়ে নেওয়ার কথা, সে জিহানের নির্দেশ অনুযায়ী চুলে পড়ার মুক্তোর মালা নিয়ে এলো।
যে জিনিসটার জন্য হ্যাঁ নিশ্চিতভাবে থামবে তা অবশ্যই হওয়া যায় এমন কিছু যা তার চুলের সৌন্দর্য বাড়ায়। আর যত দ্রুত প্রতিক্রিয়া দেখানো মেয়ে হ্যাঁ তাকে জিহান ভালো করে চেনে। সে জানে পাসপোর্ট আর আইডি কার্ডের জন্য হ্যাঁ অবশ্যই দৌড়ে যাবে। হ্যাঁ, সে খুব ভালো করেই জানে হ্যাঁ সেই সোনালি ক্লাচে কোন কোন কাগজপত্র আছে। অনুমান মতোই হ্যাঁ ওই ছেলেটির পেছনে ছুটল। কখনো কি এই মেয়ে প্রতিক্রিয়া দেখানোর আগে 2 মিনিট ভেবে দেখে? কিন্তু জিহান জানে না কেন হ্যাঁ এই স্বভাবটাই তার কাছে ভালো লাগতে শুরু করেছে। অন্তত হ্যাঁ বাইরে যেমন ভেতরেও ঠিক তেমনই। হ্যাঁ, এখন জিহানতে বিশ্বাস করতে শুরু করেছে। যখন তাদের আবার থানায় দেখা হলো তখন হ্যাঁ কাজ ছিল। জিহান জানে না হ্যাঁ ঠিক কোন ব্যাপারে কাছে। আন্নের সাথে জিহানের তখনও কোনো কথা হয়নি। হ্যাঁ আন্নাকে কি বলেছে তাও জিহান জানে না। কিন্তু সেদিন প্রথমবার পুরো অধিকারের সঙ্গেই সে নিজের স্ত্রীকে বকলো। তার মনে হলো হ্যাঁ তার গরিব স্বামীকে ছাড়েনি। গাড়িওয়ালা ছেলেটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আব্দুর রহমান বা তার ঐশ্বর্যের সঙ্গেও হ্যাঁ কোনো সংস্রব নেই। সে সত্যি জিহানের সঙ্গেই থাকতে চায়। তাই এই নাটক এখানেই শেষ। রাতে আন্নার সঙ্গে কথা বলে এবং নিজের ধারণা নিশ্চিত হওয়ার পরে সে হাসিমকে জানিয়ে দিল এই মেয়ের আর পিছু নিতে হবে না, বিষয়টি শেষ হয়েছে। যথেষ্ট পরীক্ষা করেছে সে। এই যে বেশি পরীক্ষা করলে জিহান নিজেই পাপী হয়ে যাবে। হাসিম ফোনে তাই নিজের ছেলের অসুস্থতার কথা বলেছিল, কিন্তু জিহান কোনো আগ্রহী দেখায়নি। হোটেল গ্র্যান্ডের টাকা তো তার নিজের টাকা ছিল না, আসলে তার ব্যক্তিগত বলে কিছুই ছিল না। আর হাসিম সারা জীবনের জুয়ারি, নিজের সব সঞ্চয় এসে জুয়ায় লুটিয়ে আসতো। তাহলে জিহান কেন তাকে সাহায্য করবে? নিজের দিক থেকে জিহান কথাটা সেখানেই শেষ করে দিল। ঠিক তখনই আয়েশার মেসেজ এলো। আমি আন্নিকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন তুমি আজ ভোরের ফ্লাইটে ভারত চলে গেছো। এত লোককে একই সময় এত মিথ্যা কথা বলার পরও তোমার কখনো আফসোস হয় না? না। জিহান এক শব্দের জবাব পাঠিয়ে এয়ারবেস সিট বন্ধ করে দিল। এই আয়েশে কোন দিন যে সত্যি তাকে বিপদে ফেলবে কে জানে। পরের দিনই জিহান হাসিমকে আদালতে পাঠালো। হাসিম দোকানে দাঁড়িয়ে রইল যতক্ষণ না আয়েশা এসে পৌঁছায়। আয়েশা আসতেই হাসিম তার সঙ্গে দেখা করলো আর তাকে বলল 6 খোপওয়ালা একটা পাজল বক্সের অর্ডার লিখে নিতে এবং খোপগুলোর উপর তর্কি নয় ইংরেজি বর্ণমালা বসানো থাকবে। সঙ্গে সে কঠোরভাবে নিষেধ করলো এই ব্যাপারটি যেন আব্দুর রহমানকে জানানো না হয়। কারণ ছিল খুব পরিষ্কার, সে পাজল বক্সটি হ্যাকে দেওয়ার জন্যই বানাচ্ছিল। যেভাবে তারা নিজেদের তথ্য ও ক্লাসিফাইড কাগজপত্র এক এজেন্ট থেকে আরেক এজেন্টের কাছে পৌঁছে দেয়, কোথাও কোনো লকারে রেখে বা ট্র্যাশ ক্যানের মধ্যে লুকিয়ে রেখে তারপর অন্য এজেন্টকে তুলে নেয়, যাতে কেউ না জানে তার সহকর্মী কে, এবং ধরা পড়লে যেন সাথীর ক্ষতি না হয়। জিহান ঠিক তেমনভাবে নিজের পরিচয় হ্যাকে জানানোর জন্য এক ধরনের ট্রেজার হান্ট সৃষ্টি করেছিল। সরাসরি মুখোমুখি হয়ে সে কখনই নিজের পরিচয় বলবে না। তার স্ত্রীকে নিজে বুঝে নিজেই তাকে খুঁজে বের করতে হবে। না, জিহান হ্যাকে পরীক্ষা করছিল না, সে কেবল নিজের মতো করে কথাটা পৌঁছে দিতে চেয়েছে। হ্যাঁ, যখন পাজল বক্সটি হ্যার হাতে পৌঁছাবে এবং যদি কোনোভাবে সে আদালত পর্যন্ত গিয়ে এই বক্সের নির্মাতাকে খুঁজেও বের করে, সেখান থেকেও সে শুধু এইটুকুই জানতে পারবে যে এটা আব্দুর রহমান ছাড়া অন্য যে কারো হতে পারে। এইটুকুই, এতে আব্দুর রহমান কোনোভাবেই জড়িত নয়। এই তথ্যটাই আসল। হ্যাঁ যেন তাকে খুঁজতে চায়, জিহান এটা চেয়েছিল। কিন্তু হ্যাঁ তাকে গুপ্তচরের মতো অনুসরণ করে, এটা জিহান মোটেও চায় না। পরবর্তী কয়েকটা দিন শান্তিতে কেটে গেল। সে ডিঅ্যাক্টিভেট হয়ে শুধু বাড়ি আর রেস্টুরেন্ট এই 2 জায়গাতেই সীমাবদ্ধ ছিল। সেই দিনগুলোতে বারবার ওই মেয়েটির কথা মনে পড়ছিল যাকে সে সাবাঞ্চিতে দেখেছিল। জিহান তাকে আগেও দেখেছে এটুকু মনে ছিল। গত বছর সাবাঞ্চের কয়েকজন ছাত্র ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় হোটেল গ্র্যান্ডে এসেছিল। কয়েক সপ্তাহ কাজও করেছিল। সে কম্পিউটারের সব ডাটা খুলে এক এক করে এন্ট্রি দেখতে লাগলো। অবশেষে তাকে খুঁজে পেল। হালে নূর চলে গেল, রুমি ফোরামের একজন কর্মী। তার ফিল্ড রেকর্ডও বেশ ভালো। হালে ছিল তারই কর্মচারী। আর নিজের প্রতিটি কর্মচারীর পুরো বায়োডাটা জিহান আলাদাভাবেই নিজের কাছে রাখত। সে তার সব কর্মচারীকেই চিনত, কিন্তু সব কর্মচারী তাকে চিনত এমনটা নয়। হোটেল মালিকদের মতো সে প্রাইভেট লিফট ব্যবহার করত। তাই নিম্নপদস্থ কর্মীদের সঙ্গে তার দেখা হতো না। ইন্টারদের সঙ্গে তার যোগাযোগের সময় বা কই ছিল। তবু হয়তো চলাফেরার পথে সেই মেয়ে তাকে দেখে থাকতে পারে। সে যে ডর্ম ব্লক দিয়ে বেরোচ্ছিল সেটি ছিল হ্যার ব্লকও। হয়তো সে সেখানে কোনো কাজে এসেছিল,
আর তার নিজের থাকার জায়গা ছিল অন্য কোথাও। হয়তো তার হ্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং কখনো গ্র্যান্ড হোটেলের মালিককেও দেখেনি। তবুও এখন থেকে সামাঞ্চিতে যাওয়ার সময় তাকে আরো সতর্ক থাকতে হবে, না হলে দুনিয়া সত্যিই খুব ছোট। কয়েকদিন পর এক সকালে যখন সে বার্গার কিনে কিচেনে কাজ করছিল, তখন হঠাৎ তীব্র মাথা ব্যথা শুরু হলো। এই ব্যথা তাকে খুব খিটখিটে করে দিত, মেজাজ পুরো নষ্ট করে দিত। সেই দিনও তাই হলো। সে রাগে ভঙ্গিতে জোরে জোরে ছুরি দিয়ে খটখট করে মাংস কাটছিল। গত এক সপ্তাহ ধরে মাফিয়ার কয়েকজন লোক তাকে বিরক্ত করছিল। রেস্টুরেন্টের লিজের ব্যাপার ছিল, আর পাশাবের সঙ্গে তাদের ঝামেলা হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তাকে রেস্টুরেন্টের সিকিউরিটি ক্লেইমের জন্য আবেদন করা প্রয়োজন ছিল। কিন্তু তার আগে একটা জোরালো ঘটনার দরকার ছিল, যাতে তার কেস সহজ হয়। তার পরিকল্পনা ছিল সেদিন দুপুরেই নিজের কয়েকজন লোক দিয়ে রেস্টুরেন্ট ভাঙচুর করিয়ে নিলে একসঙ্গে সিকিউরিটি ক্লেম আর ইন্স্যুরেন্স ক্লেম দুটোই পাওয়া যাবে। এমন সময় তার উচিত ছিল সুযোগ মতো সরে যাওয়া। সেই হিসেবে ভাবছিল, ঠিক তখনই হ্যাঁ ডিজে এলো। হ্যাঁ টপ কাপে যেতে চেয়েছিল। একটু দ্বিধার পর সে তাদের সঙ্গে রওনা হলো। মাথা ব্যথা ধীরে ধীরে জ্বরে রূপ নিল, তবুও সে তাদের সঙ্গ দিল। পরে ডিজেও মাথা ব্যথা শুরু হলে সে ফিরে যেতে চাইল। ডিজে চলে যাওয়ার পর দুজন টপ কাপের পেছনের বারান্দায় বসে পড়ল। হ্যাঁ থেকে বলেছিল চাইলে সে ফিরে যেতে পারে, কিন্তু রেস্টুরেন্টে সেদিনই তার পাতানো হামলা হওয়ার কথা। সে তখন কিভাবে ফিরে যায়? মাথা ব্যথার কারণে সে শাল টেনে মাথা ঠেকে শুয়ে পড়ল। তার এমনিতেই ঘুম আসে না, তাহলে জনসম্মুখে এসে কিভাবে ঘুমাবে? তাই শুধু চুপচাপ শুয়েই রইল। ঠিক তখনই জিহান অনুভব করলো তার থেকে এক ধাপ নিচে বসে হায়া ঘাড় ঘুরিয়ে তাকে দেখছে, হয়তো যাচাই করছে সে ঘুমিয়েছে কিনা। তাই একটু অস্বস্তি হলো। হ্যাপি জিহানের দিকে, তাই চোখের ওপর থেকে হাত একটু বেঁকিয়ে সে দেখলো হ্যাঁ মোবাইলে কাউকে মেসেজ করছে। জিহান একটু মাথা তুলে তাকে দেখলো হ্যাঁ মোবাইল স্ক্রিনে ভারতের একটা নাম্বার, এবং নাম্বারটা জিহানেরই। মেসেজটা সে দেখতে পারলো না, কিন্তু নাম্বারটা সেই নাম্বারই যেখান থেকে কয়েকদিন আগে সে হ্যাঁকে মেসেজ করেছিল। এআরপি তো তাকে ফলো করা বন্ধ করে দিয়েছে, তাহলে সে কেন ওই নাম্বারে মেসেজ করছে? ওটা দেখে তার মনে অদ্ভুত একটা অনুভূতি হলো। খারাপ লাগেনি, আবার ভালোও লাগেনি। কয়েক মিনিট পর সে বাম হাত দিয়ে জিন্সের পকেট থেকে নিজের ফোন বের করলো। হ্যাঁ তার ডান দিকে এক ধাপ নিচে বসে আছে, তাই দেখতে পাবে না। জিহান ওভাবে শুয়ে শুয়ে ভারতীয় সিমটি অন করলো, তারপর মুখ একটু ঘুরিয়ে এক্সচেঞ্জ স্টুডেন্টের নাম্বার ডায়াল করলো। জিহান জানতো হ্যাঁ তার সামনে কখনোই ফোন ধরবে না, আর সত্যি ফোন বেজে উঠতেই হ্যাঁ উঠেই দেয়ালের কাছে চলে গেল। জিহান আগের মতোই শালটা ভালো করে মাথায় টেনে চোখের উপর হাত রেখে হ্যান্ডস ফ্রি দিয়ে কিছুক্ষণ কথা বলল। হ্যাঁ যদি সারাক্ষণ তাকে দেখতো তবুও বুঝতে পারতো না যে তার ঠোঁট নড়ছে। আর হ্যাঁ ফোন করলো কেন? হ্যাঁ চেয়েছে আব্দুর রহমান যেন তার কাজিনের সাহায্য করে। এটা শুনে জিহান অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেলল। সহায়তার আশ্বাস দিয়ে সে ফোন কেটে দিল। হ্যাঁ ফিরে এসে আবার আগের জায়গায় বসলো। তাকে কিছুটা অস্থির লাগলো। যাই হোক, পরিকল্পনা অনুযায়ী রেস্টুরেন্ট থেকে তার ফোন আসতে লাগলো এবং তাদের যেতে হলো। যখন তারা রেস্টুরেন্টে পৌঁছানো, ভাঙচুর দেখে জিহান বুঝলো হ্যাঁ নিশ্চয়ই এটাকে আব্দুর রহমান পাশের কাজ ভেবেছে। তার মুখের ভাব দেখে এমনই মনে হলো। আচ্ছা, এটাও ভালোই হলো, অন্তত হ্যাঁ একটা শিক্ষা পেল। নিজের সমস্যার সমাধান করতে কখনোই অন্যের উপর নির্ভর করা উচিত নয়।